আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামের আরও একটি ক্লাসে। সো দেখতেই পাচ্ছ আজকে আমরা কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারে চ্যাপ্টার 9 নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। চ্যাপ্টারটা খুবই ছোট অ্যান্ড খুবই সহজ বলার কারণ হচ্ছে এখানে আমাদের জাস্ট কয়েকটা সূত্র মুখস্থ করতে হবে। মুখস্থ করার ক্ষেত্রে জাস্ট একটু মাথায় রাখবো যে আমাদের হালকা পাতলা থিওরি জানা লাগবে, ঠিক আছে? মানে সূত্রের ক্ষেত্রে রিলেভেন্ট হালকা পাতলা থিওরি লাগবে, বেশি কিছু লাগবে না, বেশি ডেপথেও যাওয়া লাগবে না। সো ওই থিওরি কিংবা ওই অতটুকু সূত্র দিয়ে আমরা আসলে মোটামুটি আসলে সব ধরনের প্রবলেম সলভ করতে পারবো, যতটুকু বোর্ডে আসে আর কি, ঠিক আছে? ইভেন আমি যদি অ্যাডমিশনের কথাও চিন্তা করি, আহামরি কিন্তু কঠিন কোয়েশ্চেন এখান থেকে আসে না। আচ্ছা, এই তো। সো মোটামুটি আমি আজকের ক্লাসটা যতটুকু কম্প্যাক্ট করা যায়, যতটুকু অল্প সময় করা যায়, এটা চেষ্টা করব। আর চেষ্টা করব যে যারা একদম কিছু পড়ে নেই, চ্যাপ্টারটা একদম ধরোই নেই, তাদের জন্য যাতে সহজ হয়, কিংবা যারা লাস্ট মোমেন্টে জাস্ট একটু রিভিশনের জন্য পড়তে চাচ্ছ, তাদের জন্য যাতে সহায়তা হয় আর কি, ঠিক আছে? এই তো। সো সাথে থাকবে আমি মাহবুবুর রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। চলো আমরা ক্লাসটা শুরু করে দেই। সো এই চ্যাপ্টারটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমি তোমাকে জাস্ট কয়েকটা জিনিস বলে দিব যে এই সূত্রটা লাগবে, এই সূত্রটা কীভাবে আসছে হালকা পাতলা একটু বলে দিব। এতটুকু জানলেই মোটামুটি দেখা যাবে যে ওই সূত্র দিয়ে আমি দেখা যাবে একটা টেস্ট পেপারে যে কোনো একটা প্রবলেম সলভ করে দিব, কিংবা বিগত বছরের যে কোশ্চেন আছে ওটা আমরা সলভ করে দিব। এরপর তুমি জাস্ট এতটুকু পড়লে মোটামুটি এখান থেকে কমন পাবা, কিংবা এখান থেকে তুমি সলিউশন করতে পারবে। এতটুকু বিষয় আমার উপর রাখতে পারো, ঠিক আছে? যতটুকু আমি দেখাবো, যে সূত্রটা আমি দেখাবো এতটুকু করলে তোমার ইনাফ, ঠিক আছে? আচ্ছা, চলো এবার আমরা শুরু করি। সো সবার আগে আমাদেরকে যেটা জানতে হয় সেটা হচ্ছে আমাদের প্রথম দিকে পরমাণু সম্পর্কে জানতে হয়। পরমাণুর ক্ষেত্রে আমাদের চ্যাপ্টারটা যদি আমরা খুলি, পরমাণুর ক্ষেত্রে আমাদের বোরের পরমাণু ছিল, তারপর হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল ছিল, তারপর হচ্ছে থমসন মডেল ছিল। এইসব জিনিসগুলো একটু রিডিং পড়ে নিবা, ঠিক আছে? এগুলো আমাদের খ নাম্বারের জন্য আসতে পারে, বাট আমরা জানি যে গ আর ঘ নাম্বারে আসলে আমাদের মেনলি ম্যাথমেটিক্যাল জিনিসপাতি আসে। সো ক আর খ নাম্বারের জন্য আমাদের কিন্তু এই প্রথমে থিওরিক্যাল জিনিসপাতিগুলো একটু পড়তে হবে, প্লাস জানার জন্য হইলেও আমাদের এই জিনিসগুলো একটু পড়ে নিতে হবে, ঠিক আছে? এগুলো পড়ে নিবা। আচ্ছা, এরপরে ওইখান থেকে আমরা একটা জিনিস পাই যে আমাদের আসলে আমরা তো জানি যে পরমাণুর মাঝখানে কি থাকে। পরমাণুর মাঝখানে থাকে নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে, তাই তো? এরপরে বাইরে হচ্ছে ইলেকট্রন থাকে। ইলেকট্রনটা নির্দিষ্ট কক্ষপথে থাকে। সাপোজ এই একটা কক্ষপথ, এটাকে বলবো আমরা কক্ষপথ নাম্বার 1, মানে n=1। তাহলে এটাকে আমরা বলতে পারি কে শেল, এটাকে বলতে পারি এল শেল, কে এল এম এন, এরকম বলতে পারি, ঠিক আছে? এগুলো আমরা রাদারফোর্ড বা বোর্ড মডেল থেকে আমরা জানি। আচ্ছা, এই হচ্ছে জিনিসপাতি, এটুকু আমরা বেসিক আলোচনা। এখন ব্যাপারটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এই হচ্ছে আমাদের যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের বাইরে আমাদের যে কক্ষপথগুলো আছে ওটা দেখতে পাচ্ছি কক্ষপথটা আস্তে আস্তে বড় হচ্ছে, অ্যান্ড গোলাকার কিন্তু, ঠিক না? তো গোলাকার যদি থাকে তার একটা ব্যাসার্ধ থাকবে। ব্যাসার্ধ যদি থাকে তাহলে আমরা বলতে পারি যে দেখো আমাদের এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথ কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, মানে ব্যাসার্ধ বাড়তেছে। হ্যাঁ, এই যে ব্যাসার্ধগুলা কোনো একটা কক্ষপথে যদি ব্যাসার্ধ আমাকে বের করতে বলে তাহলে আমরা সেটা কীভাবে বের করবো, ওইখানে ফর্মুলা কিন্তু এখানে সুন্দর করে বলে দেওয়া আছে। দেখো আমরা যদি একটু দেখি, যে কোনো একটা কক্ষপথ, সেটাকে বললাম এনতম কক্ষপথ। এনতম কক্ষপথের যে রেডিয়াসটা সেটা আমাদেরকে বলে দেওয়া আছে এই সূত্রটা, ঠিক আছে? এখানে আমাদের এপসাইলন মানে হচ্ছে আমাদের ভেদন যোগ্যতা, এপসাইলন নট যেটা আমাদের ভেদন যোগ্যতা, ক্যালকুলেটর টিপলে পেয়ে যাবা। আর নর্মালি জানি যে 8.854 × 10⁻²২, তাই তো? আচ্ছা, এটা এখান থেকে আমরা নর্মালি জানি। এন মানে হচ্ছে আমাদের কততম কক্ষপথ বের করবো ওইটা। এইচ মানে কি? এইচ মানে হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, যেটা আমাদের 6.626 × 10⁻34, তাই তো? এরপরে পাইয়ের মান জানি 3.1416। এম মানে কি? এম মানে হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর। এগুলো একটু নিজেরা একটু লিখে রাখো। এম মানে কি? ইলেকট্রনের ভর। আচ্ছা, জেড মানে কি? ইলেকট্রন ভর তো আমি জানি 9.11 × 10⁻31 কেজি, তাই তো? আচ্ছা, জেড মানে কি? জেড মানে হচ্ছে আমাদের এখানে আমাদের জেড মানে হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? যেমন আমরা যদি হাইড্রোজেনের কথা চিন্তা করি, এখানে আমরা মোস্টলি হাইড্রোজেন নিয়ে কাজ করি, বুঝছো? হাইড্রোজেনের কথা যদি আমি চিন্তা করি, জেডের মান কত বলো? হাইড্রোজেনের ক্ষেত্রে চিন্তা করলে জেডের মান কত বলো? জেডের মান হবে আমাদের 1, শেষ। আচ্ছা, এরপর ই এর মানে কি? ই মানে হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ, যেটা হচ্ছে আমাদের 1.6 × 10⁻19, ঠিক আছে? এত কুলম্ব, ঠিক আছে? এই হচ্ছে জিনিসপাতি। দেখছো এখানে মোটামুটি আমাদের সব কিছুই আননোন, সব কিছুই নোন। জাস্ট এখানে আননোন জিনিসটা হচ্ছে আমাদের এন। তোমাকে যদি বলে প্রথম কক্ষপথ তাহলে এন এর মান বসাবা 1, যদি দ্বিতীয় কক্ষপথ বলে তাহলে এন এর মান বসাবা 2। এই হচ্ছে জিনিসপাতি, বুঝা গেল? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে কি, দেখো এই সূত্রটাকে আমি এখানে লিখে রাখছি। লিখে রাখার একটাই বড় রিজন হচ্ছে আমি নিজেও মুখস্থ থাকে না এগুলো, ঠিক আছে? এগুলো আমার মুখস্থ থাকে না, তোমারও মুখস্থ থাকবে না, ইভেন আমার বড় ভাইদের মুখস্থ থাকতো না। তো যেটা করতে হবে যে পরীক্ষার আগে দিয়ে একটু বেশি করে একটু এগুলো পড়ে যেতে হবে, কিংবা জাস্ট চেষ্টা করতে হবে যে না এগুলো আমি মানে জেনে যাই, কিংবা একটু মুখস্থ করার চেষ্টা করি, যাতে আমি পরীক্ষার হলে মনে থাকলেও থাকতে পারে। আশা করি থাকবে, বাট এটা না থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। খুব একটা সমস্যা নাই, আমি তোমাকে বলে দিচ্ছি যে আসলে আমাদের এটা মানে এই সূত্রটা মাথায় না রাখলেও আমাদের হয়ে যায়। না রাখলেও কি হয়ে যায়? আচ্ছা, না রাখলে কীভাবে হয়ে যায় চলো আমরা দেখি। আশা করি এটা লিখে ফেলছো। লিখে ফেলার পরে দেখো আমি যদি তোমাকে একটু খেয়াল করাই, ধরো আমরা এটা মুছে ফেলি। দেখো এখান থেকে আমি যদি একটু খেয়াল করে দেখো,
এখানের মধ্যে আমি যদি চিন্তা করি আমি এপসাইলনের মান জানি, এন এর মান জানি না, এন এর মান তো আমাদের ভেরিয়েবল, এই এন এর মানটাই তো ইনপুট দিব, এইচ এর মান আমি কনস্ট্যান্ট, পাই এর মান কনস্ট্যান্ট, এম এর মান কনস্ট্যান্ট, ই এর মান কনস্ট্যান্ট, আর জেড এর মান হচ্ছে ডিফারেন্ট পরমাণুর জন্য ডিফারেন্ট হইতে পারে। তার মানে আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি যে এন স্কোয়ার বাই জেড যেটা আছে এই পার্টটুকু ছাড়া বাকি সবগুলো কিন্তু কনস্ট্যান্ট, সবগুলো একটা নির্দিষ্ট মান আছে। তো ওটা আমি ক্যালকুলেটার করে করে ফেলতে পারবো না? অবশ্যই পারবো। তার মানে আলটিমেটলি আমি সূত্রটাকে একটু ছোট করে ফেলতে পারি। কি করতে পারি? একটু ছোট করে ফেলতে পারি। ছোট করলে আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি যে এইটাকে এগুলোকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমাদের ক্যালকুলেটারে যদি আমরা বসাই দিলে আমাদের কি আসবে জানো? ক্যালকুলেটারে বসাই দিলে যে মানটা আসবে সেটা হবে হচ্ছে আমাদের কাইন্ড অফ, এটাকে আমরা বলতে পারি এ নট, ঠিক আছে? এ নট ইন্টু উপরে হচ্ছে আমাদের এন স্কোয়ার, আচ্ছা এটাকে আমরা এস নট ইন্টু উপরে হচ্ছে আমাদের হবে এন স্কোয়ার বাই জেড, আচ্ছা এন স্কোয়ার বাই জেড, ঠিক আছে? ওকে। সো আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি যে আমি এই যে ক্যালকুলেশন করলাম যে এপসাইলন এইচ পাই এম ই যেগুলাকে করলাম করে ব্লান্ডার করে একদম ক্যালকুলেশন করে আমি পাইলাম এ নট, ওকে পাইলাম। এখন চিন্তা করো আমি যদি হাইড্রোজেনের কথা যদি চিন্তা করি তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মান কত? 1, ওকে, জেড এর মান বসালাম 1। হাইড্রোজেনের প্রথম কক্ষপথের যদি বের করতে চায়, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি বের করতে চায় তাহলে এন এর মান কত হবে? এন এর মান হয়ে যাবে 1। তাহলে আলটিমেটলি এই পার্টটুকু আমাদের নাই হয়ে যাবে, ঠিক আছে? তখন আমাদের বলতে পারি যে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হবে হচ্ছে আমাদের এ নট। বলতে পারি কি? অবশ্যই বলতে পারি, কারণ এগুলো তো 1 হয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে এটা হয়ে যাবে আমাদের এ নট ইজ ইকুয়াল টু আর এম, ঠিক আছে? ওকে। এই হাইড্রোজেনের প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধটা সেটা আমরা ক্যালকুলেটর দিয়ে আমরা নর্মালি এই যে ক্যালকুলেশনটা করে ফেলতে পারি যে এপসাইলনের মান বসাবো, এইচ এর মান বসাবো, পাই এর মান বসাবো, এম এর মান বসাবো, ই এর মান বসাবো, করতে পারি। বাট এর চেয়ে একটা সহজ উপায় আছে, বুঝছো? এই যে তোমাদের যে কনস্ট্যান্টের একটা জিনিস আছে না, তুমি শিফট দিবা তারপরে যে কনস্ট্যান্ট 7 এ দিবা, তাহলে এখানে আমাদের কনস্ট্যান্টের অনেক জিনিসপাতি চলে আসছে, ঠিক আছে? সো কনস্ট্যান্টের জিনিসপাতিতে তোমাদের আমার যতটুকু মনে পড়ে ইউনিভার্সাল, এটা একটু দেখতে হবে এটা কোথায় আছে, আমি একটু খেয়াল করি, দাঁড়াও। এটা আছে হচ্ছে আমাদের অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ারে। অ্যাটমিক নিউক্লিয়ার মানে হচ্ছে 3 নাম্বারে ক্লিক করলা, ঠিক আছে? 3 নাম্বার। আচ্ছা আমি তোমাকে আবার দেখাই, শিফটে টিপ দিবা, 7 এ টিপ দিবা, তার মানে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট। ডিফারেন্ট ক্যালকুলেটার জন্য ডিফারেন্ট ফাংশন হইতে পারে, যাতে এতটুকু মাথায় রাখো যে আমি কোন প্যারামিটারটা আমরা বের করতে চাচ্ছি, ঠিক আছে? তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ারে 3 নাম্বারে ক্লিক করলাম। 3 নাম্বারে ক্লিক করলে অনেকগুলো আমাদের কনস্ট্যান্ট দেখাচ্ছে। এখানের মধ্যে আমাদের 5 নাম্বার যে কনস্ট্যান্ট যেটা আছে আমাদের এ নট, এখানে সুন্দর করে দেওয়া আছে এ নট। তাহলে 5 নাম্বারে ক্লিক করলে আমি এ নটে পেয়ে যাচ্ছি, ইজ ইকুয়াল টু ক্লিক করলে এ নটের মান পেয়ে যাচ্ছি। সো এ নটের মান কত পাচ্ছি জানো? এ নটের মান আমি পাচ্ছি আমাদের 5.29 ইন্টু 10⁻⁻11 মিটার, বুঝলা? এত মিটার, ওকে। তার মানে এই এ নটটাকে আমরা কি বলতে পারি যে আমার যদি হাইড্রোজেন পরমাণু নিয়ে কাজ করি তার প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধটা সেটাকে আমরা বলতে পারি 5.29 ইন্টু 10⁻11 মিটার, ওকে। আচ্ছা এখন আমরা একটু সূত্রও দেখলাম যে আমি যদি এ নটের মান জানি, এখন আমি যদি এটা এন এর মান যদি 1 নাও হয়, জেড এর মান যদি 1 নাও হয়, তাও কিন্তু আমি বের করে ফেলতে পারবো যে কোনো একটা কক্ষপথের বা যে কোনো কক্ষপথের যে কোনো পদার্থের ক্ষেত্রে আমি কি বের করে ফেলতে পারবো? ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ বের করে ফেলতে পারবো এই সূত্র দিয়ে। কারণ কি বলতো? কারণ কি আমি এখান থেকে আমি একটা জিনিস জানি, এ নটের মান আমি জানি, এন এর মান বসায় দিব যততম কক্ষপথ বলবে, জেড এর মান বসায় দিব যে পরমাণুর কথা বলবে। যদি আমাকে হাইড্রোজেন না বলে অন্য কোনো পরমাণু বলে ওটা পারমাণবিক সংখ্যা এখানে বসে দেবো জেড এর মান। তাহলে আলটিমেটলি আমরা কোন সূত্রটা মাথায় রাখতে পারি? আমরা মাথায় রাখতে পারি এই সূত্রটা। এটা হচ্ছে আমাদের এ নট ইন্টু উপরে হচ্ছে আমাদের এন স্কোয়ার বাই জেড, শেষ। বুঝে গেল? ওকে। আর আমি যদি হাইড্রোজেনের কথা যদি চিন্তা করি এই সূত্রটা আরও ছোট হয়ে গেল। হাইড্রোজেনের কথা যদি আমি চিন্তা করি তাহলে এই সূত্রটা কি হয়ে গেল? এই সূত্রটা হয়ে গেল আমাদের জাস্ট এতটুকু যে আর এন ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের হবে এ নট এন স্কোয়ার, কারণ কি জেড এর মান তো 1, ঠিক আছে? হাইড্রোজেনের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এতটুকু, ঠিক আছে? এখন তুমি এ নটটাকে আর 1ও বলতে পারো, কারণ আর 1 মানে কি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, আর 1ও চাইলে বলতে পারো। বুঝা গেছে? এই হচ্ছে জিনিসপাতি। এরপর আমরা বোরের পরমাণু থেকে আমরা একটা জিনিস দেখছিলাম যে আমাদের কৌণিক ভরবেগ এল যেটা আছে মানে এমভিআর ইজ ইকুয়াল টু আমাদের এনএইচ বাই টুয়াইস পাই। এটাও একটু মাথায় রাখতে পারো আর কি, ঠিক আছে? এটাতে খুব বেশি এটা কাজে লাগবে না, কাজে লাগতে পারে যে তোমার আসলে ভি বের করার ক্ষেত্রে। সাপোজ তোমাকে বললো যে এনতম কক্ষপথের ভেলোসিটি বের করো, এনতম কক্ষপথে ইলেকট্রনের ভেলোসিটি বের করো, ঠিক আছে? দেখো এখানে তুমি কি জানো, দেখো এনতম কক্ষপথে তুমি আসলে ইলেকট্রনের ভর তো এমনি বের করে ফেলতে পারবা, এমনি নর্মালি তো জানোই, ঠিক না? তারপর এনতম কক্ষপথের ব্যাসার্ধ জানো, ব্যাসার্ধ যে এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারবা। তারপর হচ্ছে আমাদের এন এর মান তো এখান থেকে বের করে ফেলতে পারবা। তারপর এইচ এর মান জানো, টুয়াইস পাই মান জানো, তাহলে এখান থেকে খুব ইজিলি ভি এর মান বের করে ফেলতে পারবা, ঠিক আছে? তাহলে
যে কোনো একটা কক্ষপথে বা এনতম কক্ষপথে তোমাকে যদি ইলেকট্রনের ভেলোসিটি বের করতে বলে তুমি খুব ইজিলি এই সূত্র অ্যাপ্লাই করে ফেলতে পারবা যে mvr = nh/2 ওকে। আচ্ছা, আবার এখানে আমাদেরকে সুন্দর করে আরেকটা সূত্র দেওয়া আছে যে আমাদের রৈখিক গতি বা হচ্ছে ভি যেটা আছে ওটা একটা সুন্দর সূত্র দেওয়া আছে, সুন্দর সূত্র না আসলে বিদঘুটে একটা সূত্র দেওয়া আছে, এটা দেওয়া আছে, তোমার যে কোনো একটা মাথায় রাখলে হইলো, ঠিক আছে। এখন আমি তো জানি, বললাম তো যে আমাদের এই সূত্রগুলো কিন্তু আসলে মাথায় থাকে না, এই সূত্রগুলো কি আসলে মাথায় থাকে না। তো এই জন্য যেটা করা যায় কি বলতো, আমি একটা শর্টকাট দিয়ে দেবো, ওই শর্টকাট দিয়ে মধ্যে মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমাদের শর্টকাটটা হচ্ছে আমাদের এটা যে vn = হবে হচ্ছে আমাদের 2.18 × 10⁶, ঠিক আছে, 10⁶, উপরে হচ্ছে আমাদের হবে z আর নিচে হবে আমাদের n, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সেই সূত্রটা, আমরা এখান থেকে চাইলে আমাদের এই শর্টকাটটা আমরা মাথায় রাখতে পারি। আচ্ছা, এখন তুমি এখান থেকে খেয়াল করো যে আসলে আমি এই সূত্রটা আবার এই পার্টটুকু আমি কোথা থেকে আনলাম। আচ্ছা সরি, আচ্ছা এই পার্টটুকু কোথা থেকে আনলাম, দেখো তেমন কিছু না, জাস্ট আমরা যদি চিন্তা করি যে আমাদের এইখানের ক্ষেত্রে এই সূত্রটার ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে আমাদের জেড এর মান জানি না, যে কোনো একটা পরমাণুর ক্ষেত্রে তো জেড এর মান ডিফারেন্ট হইতে পারে, যে কোনো একটা পরমাণু না মানে ডিফারেন্ট পরমাণুর জন্য তো জেড এর মান ডিফারেন্ট হইতে পারে, কিন্তু ই মান ইলেকট্রনের চার্জ তো চেঞ্জ হবে না, 2ε এটার মান চেঞ্জ হবে না, এইচ এর মান চেঞ্জ হবে না, তার মানে আমাদের এই যে z/n যেটা আছে এইটার মান চেঞ্জ হইতে পারে, বাকিগুলোর মান কিন্তু আমি কনস্ট্যান্ট ক্যালকুলেটারে বসে করে ফেলতে পারি, ওইগুলোর মান ক্যালকুলেশন করে আমি পেয়েছি এত ইন্টু z/n রেখে দিলাম আর কি, তাহলে এটা একটা ছোটো একটা হয়ে গেল সূত্র, ঠিক আছে। এই তো তাহলে জেড এর মান বসাবা, এন এর মান বসাবা, তাহলে ওই এনতম কক্ষপথে যে কোনো একটা জেড মানে জেড পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোনো একটা পরমাণুর ইলেকট্রনের ভেলোসিটি পেয়ে যাবা এই সূত্রের দ্বারা, ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা ভেলোসিটি কয়টার মাধ্যমে বের করতে পারি, আমরা বের করতে পারি এই সূত্র দ্বারা বের করতে পারি, আবার আমরা চাইলে mvr = nh/2 দিয়েও করতে পারি, ওকে। আচ্ছা ওকে, এরপরে আচ্ছা সো এবার আমরা যে ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা হাইড্রোজেনের সাপোজ হাইড্রোজেন না, আমরা যে কোনো পদার্থের কথা চিন্তা করতে পারি, যে কোনো পরমাণুর কথা চিন্তা করতে পারি। আমরা জানি যে ইলেকট্রনগুলো তার নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরে, তাই তো। কক্ষপথের আমরা আর্ট দেখছিলাম বা ব্যাসার্ধ কীভাবে বের করতো সেটা দেখছিলাম, ওইটার আমরা ভেলোসিটি দেখছিলাম। এবার আমরা যেটা দেখবো যে আমাদের ইলেকট্রনটা যখন আসলে কোনো একটা বৃত্তাকার পথে ঘুরতেছে বা যে কোনো একটা কক্ষপথে ঘুরতেছে তখন তার আসলে আমাদের শক্তি কেমন থাকে, মানে তার তো নির্দিষ্ট শক্তি তো থাকবে, তাই তো। কারণ এই শক্তিটা কেমন থাকবে, তার একটা নির্দিষ্ট গতিশক্তি থাকবে, তার নির্দিষ্ট একটা স্থিতি শক্তি থাকবে, তারপর দুইটাকে যুক্ত করলে আমরা কিছু একটা পাবো। সো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা জিনিস, সেটা আমরা মনে রাখতে পারবো না, আমিও মনে রাখতে পারি না। সো তোমাকে একটু জিনিসটা একটু সহজ করে দিই, সহজ জিনিসটা একটু করে দিই, সেটা হচ্ছে আমরা যেটা একটু শর্টকাট, আমাদের এত কিছুই লাগবে না, জাস্ট আমি তোমাকে একটু সিম্পলি একটা সূত্র দিই, সেটা হচ্ছে তুমি মুখস্থ করবা এই জিনিসটা, সেটা হচ্ছে আমাদের এনতম কক্ষপথে যদি আমাদের ইলেকট্রনের শক্তি বের করতে বলে, এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি যদি বের করতে বলে সেটা হবে আমাদের en = হবে হচ্ছে আমাদের, এটা হবে হচ্ছে আমাদের হবে -2.18 ইন্টু 10⁻⁻18, ঠিক আছে, -2.18 ইন্টু 10⁻⁻18, আর নিচে কি হবে, উপরে হবে হচ্ছে আমাদের জেড এর কথা আমরা বাদ দিলাম, কারণ এখানে আমাদের যেহেতু হাইড্রোজেনের কথা বলে দেওয়া আছে, তার মানে জেড এর মান আমরা ধরে নিব কত 1, তাহলে আমাদের জেড এর জিনিসপাতি আর আমাদের কি করতে হচ্ছে না, কনসিডার করা লাগতেছে না, ঠিক আছে। বাট জেড এর জিনিসটাও যদি আমরা কনসিডার করি তাহলে জিনিসটা হবে এইরকম, উপরে হবে আমাদের হবে z² আর নিচে হবে আমাদের n², ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা, এতটুকু মাথায় রাখলেই মোটামুটি আসলে আমাদের এইখান থেকে জিনিসপাতি আমরা পারবো, ঠিক আছে। এই তো বুঝলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি -2.18 ইন্টু 10⁻⁻18 ইন্টু z²/n, তাহলে জেডটা কি, জেডটা হচ্ছে আমাদের সেই পারমাণবিক সংখ্যা, এনটা হচ্ছে আমি কততম কক্ষপথের কথা বলতেছি, বুঝা গেল। আচ্ছা এই তো জিনিসপাতি আমরা এখান থেকে বুঝে ফেললাম। এখন ব্যাপারটা হচ্ছে আমরা তো জানি যে আমাদের আমরা যদি কাজের কথাই বলি না কিংবা শক্তির কথাই বলি না, ওগুলো আসলে নির্দিষ্ট একটা কী থাকে, একক থাকে। সো এখন এইটার একক কী বের হবে, আমি এখানে যদি এন এর মান বা জেড এর মান যদি ইনপুট দেই তাহলে আলটিমেটলি আমাদের ই এর মান আসলে কিসে আসবে। সো এইটা আমাদের আসবে হচ্ছে ই এর মান আসবে আমাদের হচ্ছে আমাদের এসআই এককে, মানে হচ্ছে আমাদের জুলে আসবে, কিসে আসবে, জুল, ঠিক আছে। তার মানে আলটিমেটলি আমাদের এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের শক্তিটা পাবো সেটা আমাদের জুলে পাবো, কিসে পাবো, জুলে পাবো। এখন তুমি বলতে পারো যে ভাই মাঝে মাঝে তো আমরা আমাদের যে শক্তি আছে ওইটা শক্তিটাকে আমরা ইলেকট্রোভোল্টে প্রকাশ করি, মাঝে মাঝে আমরা বেশিরভাগ টাইমে আমরা বলি যে ইলেকট্রোভোল্টে প্রকাশ করো, ঠিক আছে। সো ইলেকট্রোভোল্টের ক্ষেত্রে আমরা আসলে জিনিসটা কেমন পাবো যদি আমরা একটু মানে কনসিডার করি, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো এখানে খুব সুন্দর করে আমরা ইনপুট দিলাম, জেড এর মান ইনপুট দিলাম, এন এর মান ইনপুট দিলাম, আলটিমেটলি আমি জুল পেলাম, জুলটাকে আমি কনভার্ট করে ইলেকট্রোভোল্টে কনভার্ট করে ফেলতে পারি।
এখন তোমাদের অনেকে মনে হইতে পারে যে ভাই না, আমাকে যদি একটা ডিরেক্ট সূত্র দিয়ে দিতেন যেখানে আমি জেড আর এন ইনপুট দিলে আমি ডিরেক্ট কী পাবো, আমি ইলেকট্রোভোল্টে পাবো, তাহলে একটু ভালো হইতো তোমাদের জন্য আর কি এই ব্যাপারটা। তাহলে আমরা জাস্ট কী করবো, এটাকে জাস্ট আমরা একটা জিনিস দিয়ে গুণ করবো বা ভাগ করে আলটিমেটলি আমরা ইলেকট্রোভোল্টে কনভার্ট করবো। সো এটার জন্য আমরা যেটা জানি, আমরা কি জানি, আমরা জানি যে এক ইলেকট্রোভোল্ট ইজ ইকুয়াল টু আমরা জানি 1.6 × 10⁻⁻19 জুল। এটা আমরা জানি, এটা আমরা জানি বা মুখস্থ করে নেব, ঠিক আছে। এক ইলেকট্রোভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 × 10⁻⁻19 জুল। তাহলে আলটিমেটলি আমরা বুঝতে পারলাম যে এখানে আমি কিছু একটা জুল পাচ্ছি, তাহলে এটাকে ইলেকট্রোভোল্টে কনভার্ট করার জন্য কী করতে হবে, আমাদের 1.6 × 10⁻⁻19 দ্বারা ভাগ করে দিতে হবে, ঠিক আছে। সো তোমাদের হাতে ক্যালকুলেটার থাকার কথা, সো আমরা জাস্ট ক্যালকুলেটারটাকে নিব, নিয়ে উপরে রাখবো হচ্ছে আমাদের কত, সেটা আমাদের -2.18 × 10⁻18, তারপর ভাগ দিব হচ্ছে আমাদের 1.6 × 10⁻19 দ্বারা ভাগ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি, আমরা যেটা পাচ্ছি E/En ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের -13.625 × Z²/n²। তাহলে এখানে আমরা আরেকটা সূত্র পাইলাম, তাই তো, মানে আরেকটা সূত্র না, সেম সূত্রই পেলাম, যেটা একটু ডিফারেন্ট রূপে, যে এটার এককটা একটু ডিফারেন্ট হবে। তাহলে এটার এককটা কী হবে বলো, এককটা কী হবে বলো, এককটা হবে আমাদের ইলেকট্রোভোল্টে, আর তেমন কিছুই নাই, ঠিক আছে। সো তুমি যে কোনো একটা সূত্র মাথায় রাখতে পারো, কিংবা আমি তোমাকে সাজেস্ট করবো যে না একটু দেখে দেখে যাও, কারণ আমরা যখন অ্যাডমিশনে প্রবেশ করবো তখন দেখা যাবে যে একটু সময় বাঁচা দিতে পারছে তার জন্য আসলে আমাদের সে র্যাঙ্কটা অনেক উপরে চলে গেছে, ঠিক না। এই তো, সো এই হচ্ছে জিনিসপাতি, ঠিক আছে। এখন আমি তো যদি তোমাকে বলি যে ভাই তুমি আমাকে বলো যে আমাদের ইলেকট্রন যদি প্রথম কক্ষপথে থাকে হাইড্রোজেনের ক্ষেত্রে, তাহলে তার শক্তি কতটুকু হবে, ঠিক আছে। ওই যে প্রথম কক্ষপথে ইলেকট্রনের যে শক্তিটা হাইড্রোজেনের ক্ষেত্রে, সেটাকে আমরা বলি ভূমি অবস্থায় শক্তি, তাকে আমরা কি বলি, ভূমি অবস্থা, ঠিক আছে। ভূমি অবস্থা বলতে কোনটা বোঝায়, প্রথম কক্ষপথ, ঠিক আছে। তুমি বলতে পারবা না বলো তো, জেড এর মান বসাবা 1, এন এর মান বসাবা 1, তাহলে জেড আর এন দুইটাই কাটাকাটি চলে গেল, মানে কাটাকাটি কি আছে, মানে 1ই তো, তাহলে টুক তো লিখা না লিখে একই কথা। তাহলে আলটিমেটলি আমাদের প্রথম কক্ষপথে আমাদের ইলেকট্রনের শক্তি কত হবে বলো তো, প্রথম কক্ষপথে আমাদের ইলেকট্রনের শক্তি হবে হচ্ছে আমাদের -2.18 × 10⁻⁻18 জুল, বা এটাকে আমরা বলতে পারি কত, 13.625 ইলেকট্রোভোল্ট মাইনাস, ওকে। তাহলে এটা আমরা এখান থেকে বলে ফেলতে পারি আর কি, ঠিক আছে। এই তো, সো এবার আমরা একটু আগাই, তাহলে এই জিনিসপাতি আমাদের খুব একটা লাগবে না, আমাদের এটা দিয়ে দেখবা যে আমরা ম্যাথ করে ফেলতে পারবো, আমার উপর বিশ্বাস রাখো, কারণ আমরা যখন টেস্ট পেপার সলভ করতে যাবো কিংবা সামনে আমরা দেখতে যাবো যে আমরা বোর্ডের কোশ্চেন সলভ করতে যাবো, এই যে ঘুরে ফিরে এইসব জিনিসই আসে, এর বাইরে যদি আসে তাহলে আমাকে ধরো আর কি, ঠিক আছে। আচ্ছা, সো আগাই আমরা, তাহলে এবার আমরা এটা একটা শুধু একটা নিয়ে নিয়েছি, এটাকে আমরা একটু ডিলিট করে দেই। এবার আমরা আসি, দেখো আমাদের এখান থেকে আমরা যদি একটু দেখি আমাদেরকে কী কী কোশ্চেন দেওয়া আছে। সো আমাদেরকে বলে দেওয়া আছে যে, আচ্ছা এটা আমরা আগে থেকে দাগায় রাখছি। আচ্ছা, দাগায় রাখার কি রিজন হচ্ছে, আমার এই রেকর্ডটা আমি আসলে সেকেন্ড বার করতেছি, বুঝছো। প্রথমবার কি জানে কিছু সমস্যা হয়েছিল, আমাদের সাউন্ড আসে নাই। যাই হোক, সো আমাদেরকে বলে দেওয়া আছে যে আমাদেরকে ABC তিনটা জায়গা আছে। এ হচ্ছে আমাদের সাপোজ n ইজ ইকুয়াল টু 4, মানে হচ্ছে আমাদের চতুর্থ কক্ষপথ, n ইজ ইকুয়াল টু 3 মানে তৃতীয় কক্ষপথ, এরকম হচ্ছে জিনিসপাতি দেওয়া আছে। অ্যান্ড প্রত্যেকটা কক্ষপথের করসপন্ডিং আমাদের হচ্ছে ইলেকট্রনের শক্তিগুলো দেওয়া আছে, ইলেকট্রোভোল্টে দেওয়া আছে, বুঝছো। এখন তোমার কাছে মনে হতে পারে যে ভাই দেখেন, আপনি এখানে বললেন প্রথম কক্ষপথে আমাদের শক্তি হচ্ছে 13.16, আমরা দেখছিলাম যে 13.625, সো কাছাকাছি ধরা যায়, ঠিক আছে। সো এত পাইলাম। পরে কক্ষপথে আমরা দেখতেছি কমতেছে -3.4, এরপরে দেখতেছি আরও কমতেছে। বাট আমরা নর্মালি কি জানি, কক্ষপথ যদি বাড়ে তার শক্তি বাড়ানো লাগে, কারণ নর্মালি আমরা যদি দেখতে পাই, এটা আমি আগে ব্যাখ্যা করছি কিনা আমি জানি না, যাই হোক আমি আরেকটু ব্যাখ্যা করে দিই। যে সাপোজ আমি ছোটোবেলায় কী করতাম, ছোটোবেলায় হচ্ছে আমাদের বালতিতে পানিটাকে এরকম ঘুরাইতাম, শুধু ঘুরাইতাম, ঠিক আছে। সো দেখা যায় তো যে খুব আস্তে যদি আমি ঘুরাই, অল্প একটু যদি শক্তি প্রয়োগ করি, তাহলে ছোট্ট একটা ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে। বাট আমি যদি আরও জোরে ঘুরাই, বেশি জোরে ঘুরাই বা বেশি শক্তি প্রয়োগ করি, তাহলে দেখা যাচ্ছে কি হচ্ছে, তাহলে আমাদের বেশি বড় ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে। তার মানে আলটিমেটলি আমি বুঝতে পারলাম, যদি বড় ব্যাসার্ধ নিয়ে ঘুরে, তাহলে আলটিমেটলি আমাদের বেশি শক্তি দিতে হচ্ছে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমি সেম জিনিসটা বুঝতে পারলাম যে আমি যদি N1 থেকে যদি N4-এ যাই, মানে আমার ব্যাসার্ধ বাড়তেছে, তাহলে আমাদের শক্তিও বাড়বে। কিন্তু ব্যাপারটা দেখতেছি কি উল্টা। এখন উল্টা না, আসলে ঠিকই আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, দেখো এটার আগে সবগুলোর আগে এটা মাইনাস দেওয়া আছে। এখন তুমি আমাকে বলো -1 বড় নাকি -5 বড়? অবশ্যই -1 বড়, ঠিক আছে। ওকে, তাহলে আমরা সংখ্যা রেখার মধ্যে চিন্তা করতে পারি, -1-এর পরে আসে হচ্ছে -5, তাহলে -5টা কি ছোট, -1টা কি বড়, ঠিক আছে। তাহলে যখন নেগেটিভ চিহ্ন আসছে, সংখ্যাগুলো যত বড় হবে, সংখ্যাটা তত মাইনাসের সাথে সংখ্যাটা আসলে কি হচ্ছে, তত ছোট হবে, ঠিক আছে। এই হচ্ছে কথা। ওকে, জিনিসপাতি বুঝলাম। সো এবার আমরা একটু কোশ্চেন পড়ি, চলো। কোশ্চেন আমাদের কি বলে দেওয়া আছে, যে চিত্রে হাইড্রোজেনের পরমাণু শক্তিস্তর দেখানো আছে, ইলেকট্রন স্থানান্তরের ক্ষেত্রে ABC 3টি ধাপ দেখানো হয়েছে, যেন একটি হতে এত অ্যাংস্ট্রমের তরঙ্গ আমাদের দেখি লাগবে কি, দেখি আমাদেরকে বলে দেওয়া আছে n = 2 শক্তিস্তরে ইলেকট্রনের ভেলোসিটি কত।
n ইজ ইকুয়াল টু 2, মানে এইটাতে আমাদের হচ্ছে শক্তি স্তরের ইলেকট্রনের বেগ বা ভেলোসিটি কত। সো যেহেতু আমাদের কোনো পরমাণুর কথা বলে দেওয়া নাই, তার মানে আমরা ধরে নিব এটা আমাদের হাইড্রোজেন পরমাণু, z ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা ভেলোসিটির ক্ষেত্রে আমরা জানতাম কি, ভেলোসিটি আমাদের যেহেতু দ্বিতীয় শক্তি স্তর বলছে আমরা এখানে 2 দিয়ে দিব, তাহলে ইজ ইকুয়াল টু আমরা দেখতাম কত 2.18 ইন্টু 10⁻6, আর কি হইতো বলতো, আমরা যদি একটু আগাই পিছাই, তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম z/n, z এর মান কত 1, n এর মান কত হবে বলো, z এর মান হচ্ছে 1, n এর মান কত হবে দ্বিতীয় কক্ষপথ, তাহলে 2 দ্বারা ভাগ দিয়ে দিব, শেষ। তাহলে এতটুকু হচ্ছে আমাদের সেই ভেলোসিটি মিটার পার সেকেন্ড, তাই তো। তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি 2.18 ইন্টু 10⁻6 ভাগ হচ্ছে আমাদের 2, তুমি চাইলে যে বড় সূত্র যেটা আছে ওইটা অ্যাপ্লাই করতে পারো, একই কথা, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1.09 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড, ওকে। আচ্ছা, আগে এটা আমাদের দিনাজপুর বোর্ড 22 সালে আসা কোশ্চেন, ঠিক আছে। এবার আমরা দেখি, বলে দেওয়া আছে যে একটি উত্তেজিত পরমাণু বলতে বোঝায় যে আমাদের যেখানে ইলেকট্রনগুলো এক শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যাবে আর কি, এতটুকুই। সো বলে দেওয়া আছে একটি উত্তেজিত পরমাণুর ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর থেকে যদি দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসে তড়িৎচুম্বকীয় বিকিরণ ঘটে। আমরা দেখো এখানে আমাদের কি বলে দেওয়া আছে, তড়িৎচুম্বকীয় বিকিরণ বলতে বোঝাচ্ছে এখানে আমাদের শক্তিটাকে আমরা তড়িৎচুম্বকীয় বিকিরণ বলতেছি, ঠিক আছে। সো সাপোজ আমরা যেটা বললাম যে আমি উপরের শক্তি স্তরে যদি থাকি তাহলে ওইখানে আমাদের শক্তি বেশি থাকবে, এখন ওইখান থেকে যদি কোনো ইলেকট্রন নিচে শক্তি স্তরে আসে তার মানে আলটিমেটলি তার শক্তি কি লাগবে, খরচ করা লাগবে, তাই তো। এবং খরচ করা যদি লাগে তাহলে এটাকে ছেড়ে দেওয়া লাগবে না, এই যে ছেড়ে দিলাম এটাকে আমরা বলতেছি বিকিরণ করা, এটাকে কি বলতেছি বিকিরণ করা। কীভাবে বিকিরণ করতেছি এটাকে বলতেছি আমরা তাড়িত চুম্বক বা তড়িৎ চুম্বকীয় বিকিরণ। তড়িৎ চুম্বকীয় বিকিরণের ক্ষেত্রে কীভাবে যায়, ফোটন আকারে যায়, এতটুকু আমরা বুঝলাম। আবার উল্টা কথা যদি চিন্তা করতে পারি, সাপোজ নিচ থেকে যদি উপরে উঠতে চাই তা আমার শক্তি লাগবে, অবশ্যই শক্তি লাগবে ইলেকট্রনের। এখন ওই শক্তিটা কোথায় পাবে, কেউ যদি আমাকে বাইরে থেকে শক্তি দেয় তাহলে বাইরে থেকে কীভাবে শক্তি দিবে, ওই ফোটন আকারে তড়িৎ চুম্বকীয় বিকিরণ করবে, তাহলে আমার একটা ইলেকট্রন শক্তি পাবে, শক্তি পেয়ে উপরের দিকে উঠবে, এই এতটুকুই হচ্ছে কথা, ঠিক আছে। তাহলে উপর থেকে নিচে নামলে আমার শক্তি দিয়ে দিতে হচ্ছে, আর নিচ থেকে উপরে উঠলে আমার শক্তি লাগবে, এতটুকুই। সো ইলেকট্রনের ভর এবং আধান যথাক্রমে দেওয়া আছে, শূন্যস্থানে ভেদনযোগ্যতা বা এপসাইলন যেটা আছে সেটাও আমাদেরকে দেওয়া আছে, প্লাঙ্কের ধ্রুবক দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, তারপর দৃশ্যমান আলো তরঙ্গ সীমা দেওয়া আছে। বলছে যে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন কক্ষপথের ব্যাসার্ধ কত, ছি পারবো না আমরা, পারার কথা। বলে দেওয়া আছে আমাদের কি দ্বিতীয় শক্তি স্তর মানে হচ্ছে আমাদের কত দেওয়া আছে, n ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে, ঠিক আছে, ওকে। ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ কত, কক্ষপথের ব্যাসার্ধের ক্ষেত্রে আমাদের কি লাগবে বলতো, R2 বের করতে হবে, শেষ, R2 বের করতে হবে, ঠিক আছে। সো R2 এর সূত্র আমরা কি জানি বলতো, R2 এর সূত্র আমরা জানি, সেটা হচ্ছে আমাদের R1 মানে প্রথম কক্ষপথের সূত্র ইন্টু হচ্ছে আমাদের n², ঠিক আছে। z এর মান আমরা ধরে নিব 1, কারণ এটা আমাদের হাইড্রোজেন পরমাণু কথা কি বলে দেওয়া আছে, বলে দিক আর না বলে দিক মোটামুটি আমরা 1ই ধরবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখো R1 মানে হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আমরা কীভাবে পাই বলতো, আমরা জাস্ট কি করব, আমরা শিফটে দিব, কনস্ট্যান্টে দিব, তারপর 3-তে যাব মানে অ্যাটমিকে যাব, তারপর হচ্ছে 5-এ দিলে আমাদের A0টাই আমাদেরকে বোঝায়, এটাকে আমরা বোর কক্ষপথ বলতে পারি, আবার এটাকে বলতে পারি হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে এটা পাই আমরা হচ্ছে 5.29 ইন্টু 10⁻11, ঠিক আছে, ইন্টু হচ্ছে n কত, দ্বিতীয় কক্ষপথ না, তাহলে আমাদের 2², শেষ। তাহলে ইন্টু হচ্ছে আমাদের 2² মানে হচ্ছে 4, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 2.117 ইন্টু 10⁻10 মিটার, ঠিক আছে, ওকে। সো R2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা পাচ্ছি এইটা, ঠিক আছে, ওকে। সো এতটুকু আমাদের ডান। আচ্ছা, এরপর আমরা যাই, এটা আমাদের কোথায় আসছিল, ময়মনসিংহ বোর্ড 22 সালে আসা কোশ্চেন। আচ্ছা, দেখো আমাদেরকে বলছে হাইড্রোজেন পরমাণু প্রথম উত্তেজিত এবং দ্বিতীয় উত্তেজিত কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত। সো উত্তেজিত ব্যাপারটা দেখে খুব একটা উত্তেজিত হওয়ার দরকার নাই, কারণ আমরা ধরেই নিব যে আমরা মোটামুটি পরমাণুটা উত্তেজিত এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যাইতে পারে, এতটুকু, এর বেশি আসলে আমাদের চিন্তা করার খুব একটা দরকার নেই। সো যেটা বলে দেওয়া আছে যে আমাদের হাইড্রোজেন পরমাণুর প্রথম উত্তেজিত কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত, তাহলে আমরা দেখি যে আমাদের সাপোজ আমরা এটাকে বললাম R1 ইজ ইকুয়াল টু আমরা সাপোজ প্রথম কক্ষপথের ব্যাসার্ধটাকে আমরা ধরে নিব সাপোজ A0 ইন্টু হচ্ছে n এর মান কত হবে 1, তাহলে 1², তাহলে ইজ ইকুয়াল টু কত হবে আমাদের শুধুমাত্র A0, ওকে। এবার আমরা যদি কোন কক্ষপথে যাব, দ্বিতীয় শক্তি স্তরে যাব, তাই তো। তাহলে দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে R2 ইজ ইকুয়াল টু হবে আমাদের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, এটাকে আমরা A0 ধরে নিলাম যেহেতু ক্যালকুলেটারে ছিল, ইন্টু হচ্ছে আমাদের কত 2², তাহলে আমরা দেখতে পাচ্ছি কত 4A0, ঠিক আছে, ওকে। সো আমাদের একটু আজান দিচ্ছে, সো আমরা একটু এই ক্লাসটা একটু অফ রাখবো, আমরা একটু পজ করে আবার শুরু করবো, প্যারা নেই, ঠিক আছে, ওকে। ওকে, সো আমরা আবার চলে আসলাম আজানের পরে। আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে আমাদের R1 আর R2 আমরা এখান থেকে খুব সুন্দর করে বের করে ফেলছি, আর দেখতে পাচ্ছি খুব একটা জিনিস কমনও আছে, A0 কমন আছে। সো এবার চলো এই রেশিও বের করে ফেলি, চলো, খুব একটা কঠিন কিছু হওয়ার কথা না।
চলো আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের R1 আর R2 এর মধ্যে রেশিও করতে হবে, তাই তো? তাহলে আমরা লিখবো যে R1:R2, তারপর R1 এর মান আমরা দেখতে পাইছি যে A0 এর সমান, তারপর ইস্টু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 4A0, তাই তো। আচ্ছা, এই তো। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে একটা কাজ করি, আমরা A0 কেটে ফেলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে আমাদের 1:4, তাই তো 1:4। তাহলে আনসার হবে কত? আনসার হবে আমাদের 1:4। ওকে, সো 1:4 কোথায় দেখতে পাচ্ছি? 1:4 দেখতে পাচ্ছি এই যে বি নাম্বারটা। ওকে, আচ্ছা, এবার দেখি আমাদেরকে বলে দেওয়া আছে যে আমরা একটু প্রশ্নটা পড়ি। আমরা আসলে প্রশ্নটা বলতে এটা পড়ি আমরা, ঠিক আছে? ওই উদ্দীপক পড়াচ্ছে, আগে এটা দেখি যে আমাদের সব কিছু কাজে লাগে কিনা। তো আমাদেরকে বলছে যে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত। সো তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধের জন্য কি আমাদের এইসব ডাটা কিছু লাগবে কি? দেখো আমাদের ডাটা দেওয়া আছে, কি ভেদনযোগ্যতা দেওয়া আছে, প্লাঙ্কের কনস্ট্যান্ট দেওয়া আছে। তার মানে আসলে আমাদেরকে বলতেছে যে ভাই তুমি যে বড় সূত্র যেটা আছে ওইটা অ্যাপ্লাই করো, ঠিক আছে? বাট আমরা তো জানি শর্টকাট দিয়ে করলে হয়। এখন তুমি বলতে পারো যে ভাই মানে আমি বোর্ডে কি আমাদের আসলে বড় সূত্র কি অ্যাপ্লাই করলে নাম্বার তো দিবে, বুঝলাম, বাট আমি যদি শর্টকাট আপনারটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের মানে নাম্বার কাটবে কি না? সো ছোটোবেলায়, মানে আমরা ছোটোবেলা বলতে আমরা কলেজ লাইফে যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন আসলে স্যার এই কাজটা করতে পারতো, যে তোমাকে আসলে আমাদের বলতেছিল যে মানে তুমি তো এটা জিনিসটা পড়ার কথা, তো তুমি এখন শর্টকাট দিয়ে অ্যাপ্লাই করে লাভটা কি? তো শর্টকাট অ্যাপ্লাই করে মানে তোমাকে ধরো 3 হচ্ছে তোমাকে 2 দিবে, কিংবা হয়তো বা স্যার যদি একটু খারাপ হয় তাহলে 1ও দিতে পারে, ঠিক আছে? বাট বোর্ডের ক্ষেত্রে স্যারের একটু সহানুভূতি দেখায়, অনেক সহানুভূতি দেখায়। ইভেন এমনও গেছে যে আমি আসলে কোনো একটা জিনিস একদমই সুন্দর করে লিখে আসতে পারি না, মানে ফিজিক্সের ক্ষেত্রে আমি মনে আছে যে একটা ম্যাথ আমি ভুল করে আসছি, ঠিক আছে, মানে কনসেপ্টটা ধরতেই পারি নাই, তাও দেখা গেছে আমি যে ফিজিক্সের 90 বা 98 বা 99 পাইছি, তার মানে আসলে আমাকে ওইটাতেও ভালো পার্শিয়াল মার্ক দিছে। সো পার্শিয়াল মার্ক যদি দিতে পারে ভুল অঙ্কে, তাহলে আমাদের সঠিক অঙ্কে তোমাকে দিবে না কেন? অবশ্যই দিবে। আর আমাদের অ্যাডমিশনের কথা যদি চিন্তা করি, অ্যাডমিশনে তোমার আসলে আনসারটা মিললেই হলো, ঠিক আছে, আর কিছু দেখে না, ঠিক আছে? এই তো। তো জিনিসটা আমরা বুঝলাম যে আমাদের এটা তুমি চাইলে করতে পারো, চাইলে মানে সূত্রটা যদি মাথায় থাকে, আর সূত্রটা যদি মাথায় না থাকে শর্টকাট দিয়ে করে ফেলতে পারবা, ঠিক আছে? তাহলে আমাদেরকে বলতে হবে যে তৃতীয় কক্ষপথ যেটা আছে, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত। তাহলে আমাদের কি হবে? R3 ইকুয়াল টু হবে আমাদের, সেটা আমাদের R1 বা A0 ইন্টু হচ্ছে আমাদের কত হবে? 3 স্কোয়ার। শেষ। আলটিমেটলি আমাদের A0 এর মান আমি ক্যালকুলেটর থেকে পেয়ে যাবো, 3 স্কোয়ার করলে হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই তো। তাহলে এটা আমি আর করলাম না। এরপরে আমাদেরকে বলে দেওয়া আছে, দেখো আমাদেরকে বলে দেওয়া আছে একটি হাইড্রোজেনের পরমাণু ইলেকট্রন দেওয়া আছে, ইলেকট্রনের শক্তি দেওয়া আছে কত? ইলেকট্রনের শক্তি এত শক্তি অবস্থা হতে এত শক্তি অবস্থায় আসে, মানে শক্তি অবস্থায় আসা মানে কি আমাদের প্রথমে কিছু একটা শক্তি ছিল, ওইখান থেকে সে আরেক শক্তি অবস্থায় আসছে, ঠিক আছে? এই যে দুইটা শক্তি অবস্থায় আসছে। সো দেখেই বোঝা যাচ্ছে উপরটা কম নিচেরটা বেশি, তার মানে উপর থেকে নিচে আসছে, কারণ মাইনাসের কারণে উপরটা বেশি নিচেরটা কম। তাহলে আমাদের বেশি কোনটা, সেটা হচ্ছে আমাদের -1.5, আর কম কোনটা -3.4, তার উপর থেকে নিচে আসছে। এখন আমাদেরকে জানি না আসলে আমাদের কোথা থেকে কোথায় আসছে। সো কোয়েশ্চেনটা বলি, আমাদেরকে বলা যাচ্ছে ভূমি অবস্থায় শক্তি। ভূমি অবস্থায় শক্তি মানে কি? আমাদের যেখানে আমাদের E1, ভূমি অবস্থায় শক্তি বলতে কি বোঝা যাচ্ছে? E1 ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 13.6 ইলেকট্রোভোল্ট। ওকে, আচ্ছা, এত দেওয়া আছে। বলছে ইলেকট্রন প্রথমে কোন শক্তি অবস্থায় ছিল? আচ্ছা বলো তো, এখন আমি যদি চিন্তা করি যে সাপোজ এন কক্ষপথে ছিল, মানে প্রথমে হচ্ছে সাপোজ আমি চিন্তা করলাম এন কক্ষপথে ছিল, ঠিক আছে, এন কক্ষপথে ছিল, আমি E1 জানি, তাহলে আলটিমেটলি আমি কিন্তু সব কিছু বের করে ফেলতে পারবো। কীভাবে দেখো তো? আমাদের জানি, আমার সূত্র যেটা জানি যে ইএন মানে এনতম কক্ষপথের শক্তি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের E1 মানে প্রথম কক্ষপথের শক্তি ইন্টু জেড এর মান ধরলাম 1, তাহলে আমাদের 1/ZS, 1/n স্কোয়ার, 1/n স্কোয়ার। এটা সূত্র ছিল না বলো তো? 1/n স্কোয়ার। আমি একটু মোবাইলটা একটু অফ করে রাখি, আমাদের নোটিফিকেশান বারবার আসতেছে। সো যেটা বললাম যে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে আমাদের এইখানে E1 ইন্টু 1/n স্কোয়ার, তাই তো? এখন দেখো আমরা যদি জানি যে আমাদের এনতম কক্ষপথের কথা চিন্তা করলাম, এনতম কক্ষপথে আমাদের শক্তি দেখতে পাচ্ছি কত? -1.5, তারপর E1 বা ভূমি অবস্থা বলতে বোঝা যাচ্ছে আমাদের প্রথম কক্ষপথের শক্তি। প্রথম কক্ষপথের শক্তি কত দেখতে পাচ্ছি? 13.6, তাহলে মাইনাস মাইনাস কাটা যায়, ওকে, ভালো কথা, ইন্টু 1/n স্কোয়ার। তাহলে এখানে আমাদের এন এর মান যদি আমি খুব সুন্দর করে বের করতে পারি যে আমি কততম কক্ষপথে ছিল সে, সেটাই তো আমাদেরকে জানতে চাইছে। তাহলে আমরা এন এর মান বের করবো কীভাবে? √, এটা যদি এই পাশে যায় তাহলে উপরে থাকবে আমাদের 13.6 আর ভাগ যাবে হচ্ছে আমাদের 1.5, তাহলে এটা হয়ে গেল আমাদের জিনিসপাতি। তাহলে ক্যালকুলেশন করে কি পাই নিজেরা একটু ক্যালকুলেট করো। উপরে দেখতে পাচ্ছি 13.6 ভাগ দিয়ে হচ্ছে আমাদের 1.5, তাহলে দেখতে পাচ্ছি আমাদের 3.011, তাহলে এটাকে আমরা ধরে নিতে পারি কি হিসাবে? এটাকে ধরে নিতে পারি আমরা 3 হিসাবে, ঠিক আছে? তাহলে আমাদের আনসারটা কত? আনসারটা হচ্ছে আমাদের এইটা, যে আমাদের প্রথমে তৃতীয় কক্ষপথে ছিল, এরপরে হয়তোবা এটা হয়তোবা দ্বিতীয় কক্ষপথ, এরপরে প্রথম কক্ষপথের আসতে পারে, না আসতে পারে, প্রথম কক্ষপথের কথা কিছু এটা বলে নাই। আচ্ছা,
এই হচ্ছে কথা। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ফোটনের কম্পাঙ্ক। এটা আমরা কি দেখব? ফোটনের কম্পাঙ্ক। ফোটন বলতে আমরা কি বুঝাই? ফোটন বলতে বুঝাই যে আমাদের শক্তির কথা যদি চিন্তা করি, আমরা দেখছিলাম ইলেকট্রন উপর থেকে নিচে নামলে শক্তি দিয়ে দেয় আর নিচ থেকে উপরে উঠলে শক্তি নেয়, ঠিক আছে? এই যে শক্তির কথা বলতেছি না, এই শক্তিটা আসলে আমরা পরীক্ষা করে দেখতে পাই যে শক্তির আসলে আমাদের এরকম প্যাকেট ছোট ছোট প্যাকেট আকারে যায়। এই যে ছোট ছোট প্যাকেট আকারে যাচ্ছে না, এই প্যাকেটগুলোকে আমরা বলি ফোটন। এটাকে আমরা কি বলি? ফোটন। এতটুকুই হচ্ছে কথা। তাহলে ফোটনের কম্পাঙ্ক আমাদের এখানে খুব একটা জটিল একটা সূত্র দেওয়া আছে, এই সূত্র ভাই আমাদের লাগবে না। এই সূত্র কি আমাদের কি করবে না? আমাদের লাগবে না, এই সূত্র আমাদের লাগবে না। বড় জোর তোমাকে আমি বলতে পারি যে আমাদের যদি ফোটনের যদি একটা শক্তি বের করতে বলে, তাহলে ওই ফোটনের শক্তি ই হবে, ই ইজ ইকুয়াল টু হবে আমাদের এইচ ইন্টু এফ। ই ইজ ইকুয়াল টু কত হবে? এইচ ইন্টু এফ। এফটা কি? এফটা হচ্ছে কম্পাঙ্ক, এইচটা কি? প্লাঙ্কের কনস্ট্যান্ট। তারপর আমরা এটাকে লিখতে পারি যে এফটাকে আমরা লিখতে পারি কি? সি বাই ল্যামডা। এফটাকে আমরা কি লিখতে পারি? সি বাই ল্যামডা। এই তো সি মানে হচ্ছে আমাদের সেই কি বলতো, সি হচ্ছে কি বলো, সি হচ্ছে আমাদের আলোর বেগ, মানে আমাদের ফোটন আলোর বেগে যায়, আর ল্যামডাটা হচ্ছে আমাদের ওই যে ফোটন যেটা আছে, যেটা তরঙ্গ আকারে যাচ্ছে, ওটা তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে ল্যামডা। এই হচ্ছে কথা। এটা আমাদের বড়জোর আসতে পারে। আরেকটা জিনিস আসতে পারে যে আমাদের প্রথমে সাপোজ যে কোনো একটা কক্ষপথে আছে, আরেকটা কক্ষপথে গেছে, তাহলে আরেকটা কক্ষপথে যদি যায়, তাহলে আমাদের প্রতি একক দৈর্ঘ্যে কতটা আসলে আমাদের প্রতি একক দৈর্ঘ্যে আসলে আমাদের সে কতটা আসলে কম্পাঙ্ক দিচ্ছে, প্রতি একক দৈর্ঘ্যে তার কম্পাঙ্কটা কত সেটা আমাদেরকে চাইতে পারে, ঠিক আছে? বা তরঙ্গ সংখ্যা কত প্রতি একক দৈর্ঘ্যে, সেটার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমাদের 1/λ। এটা একটু মাথায় রাখবা, 1/λ ইজ ইকুয়াল টু, এখানে আমাদের এটাকে বলি আমরা রিডবার্গ ধ্রুবক। এটাকে আমরা কি বলি? রিডবার্গ ধ্রুবক ইনটু হচ্ছে আমাদের সেই জেড স্কোয়ার, এরপরে 1/n লোয়ার স্কোয়ার মাইনাস n হায়ার স্কোয়ার, ঠিক আছে? এই সূত্র দিয়ে আমরা চাইলে বের করে ফেলতে পারি, ঠিক আছে? আমাদের 1/λ বের করে ফেলতে পারি। 1/λ থেকে আমরা চাইলে কম্পাঙ্ক বের করে ফেলতে পারি, কারণ ল্যামডা মানে কত? ল্যামডা মানে হচ্ছে আমাদের সি বাই এফ, ঠিক আছে? এটা আমরা চাইলে মুখস্থ করতে পারি, এটা আমাদের কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। রিডবার্গ ধ্রুবক কীভাবে পাবা? ক্যালকুলেটার একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবা, ঠিক আছে? আমরা দেখবো যে এটা আমাদের কাজে লাগে কিনা। চলো দেখি, আমাদেরকে বলে দেওয়া আছে একটি হাইড্রোজেন পরমাণুতে এত ইলেকট্রোভোল্ট শক্তির আলো ফেলা হলো। ভালো কথা, বলছে সব শক্তি শোষিত হয়ে গেছে, সব শক্তি নিয়ে ফেলছে। আচ্ছা, উল্লেখ্য যে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনটি প্রথম শক্তি স্তরে অবস্থান করতেছিল, ঠিক আছে? উল্লেখ্য যে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনটি প্রথম শক্তি স্তরে অবস্থান করতেছিল, প্রথম শক্তি স্তরে ছিল। আচ্ছা, বলছে দেওয়া আছে এইচ এর মান দেওয়া আছে, এপসিলনের মান দেওয়া আছে, তারপর E1 এর মান দেওয়া আছে। ওকে, বলছে আপতিত আলোকে তরঙ্গ দৈর্ঘ্য অ্যাংস্ট্রম এককে নিয়ে না করো। তাহলে আপতিত আলোর শক্তি কত দেওয়া আছে বলো তো? এত শক্তি দেওয়া আছে, আর আমাদেরকে বলছে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডার মান বের করতে বলছে। কোন এককে? অ্যাংস্ট্রম এককে, মানে হচ্ছে আমাদের ল্যামডাটা বের করতে হবে, ঠিক আছে? ওকে, সো আমরা কি করবো বলো? আমরা জানি যে আমাদের শক্তি ই ইজ ইকুয়াল টু, আমরা জানি কি বলতো, এইচ ইন্টু এফ। তা এখন আমাদেরকে কম্পাঙ্ক বের করতে বলছে, কম্পাঙ্ক বের করতে বলে না, আমাদেরকে বলছে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে। তাহলে আমরা কি করবো জানো? আমরা এখানে লিখবো দিব এইচ ইন্টু সি বাই ল্যামডা। তাহলে আমরা এখান থেকে খুব সুন্দর করে ল্যামডার মানটা বের করে ফেলতে পারবো। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত হবে? ল্যামডা ইজ ইকুয়াল টু আমাদের হবে, উপরে হবে আমাদের এইচ সি আর নিচে হবে আমাদের ই, ঠিক আছে? উপরে হবে আমাদের এইচ সি, নিচে হবে আমাদের ই। তাহলে দেখো এইচ এর মান বসাই দিই, চলো এইচ এর মান কি বসাই দিই? এইচ এর মান বসাই দেবো আমাদের 6.63 ইন্টু 10⁻⁻34। দেখতে পাচ্ছ এখানে কীভাবে দেওয়া আছে? দেওয়া আছে আমাদের জুল সেকেন্ডে দেওয়া আছে। তার মানে আলটিমেটলি আমরা যেটা বুঝতে পারি যেটা আমাদের এস এককে দেওয়া আছে, ঠিক আছে? সবগুলো আমরা এস এককে বসাবো, ঠিক আছে? তো সি এর মান কত? সি এর মান আমরা জানি 3 ইন্টু 10⁸, ঠিক আছে? এই তো ই এর মান কত? দেখো ই এর মানটা একটু ভেজাল করে দেওয়া আছে। ই এর মানটা দেওয়া আছে 13.4 ইলেকট্রোভোল্ট। ইলেকট্রোভোল্ট এস একক না, তাহলে এটাকে আমরা কি করব? এস এককে প্রকাশ করার জন্য 1.6 ইন্টু 10⁻⁻19 দ্বারা গুণ করে দিব। তাহলে আলটিমেটলি আমাদের এই পার্টটুকু জুলে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? এবার আমরা ল্যামডার মানটা খুব ইজিলি আমরা ক্যালকুলেশন করে কিসে পাবো বলো তো? এস এককে সবগুলো বসাইছি, তাহলে আমাদের ল্যামডার মানটা মিটারে আসবে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি উপরে আমাদের 6.63 ইন্টু 10⁻⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸ ভাগ দিব হচ্ছে আমাদের 13.4 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে আমরা দেখতে পাচ্ছি 9.27 সামথিং আসছে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 9.28 ধরুন ইন্টু 10⁻, এত না তো 8 এত মিটার। এবার আমরা বসাবো অ্যাংস্ট্রমে। কিসে বসাবো? অ্যাংস্ট্রমের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এইটা যে আমি যদি 1 মিটারের কথা যদি চিন্তা করি, 1 মিটার ইজ ইকুয়াল টু আসলে আমাদের 10⁻10 অ্যাংস্ট্রম। 1 মিটার ইজ ইকুয়াল টু 10⁻10 অ্যাংস্ট্রম। তাহলে আমরা যদি এটাকে অ্যাংস্ট্রমে প্রকাশ করতে চাই, তাহলে এটার সাথে আমাদের কী করতে হবে? 10⁻10 গুণ করতে হবে, ঠিক আছে? এগুলো বাচ্চাকালের জিনিসপাতি, সেগুলো আমি খুব একটা ডিটেলসে দেখালাম না। তাহলে আলটিমিটারের সাথে কী করবো? 10⁻10 গুণ করে দিব, 10⁻10
10 গুণ করে দিলাম, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 927.71 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এই হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত আনসার। ঠিক আছে, ওকে। আগে বলে দেওয়া আছে এটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন এত শক্তি হতে এত শক্তি, এটা আমরা দেখছিলাম মনে হয়, ঠিক না? এবার আমরা ঘ নাম্বারটা দেখবো। সো যেটা আমাদেরকে বলে দেওয়া আছে নিঃসরিত, নিঃসরিত মানে কি, যেটা আসলে আমাদের নিঃসরিত মানে আমাদেরকে যেটা ছেড়ে দিচ্ছে, মানে বিকিরিত হচ্ছে যে শক্তিটা। সো নিঃসরিত বিকিরণটি দৃশ্যমান হবে কিনা, ঠিক আছে, দৃশ্যমান হবে কিনা এটার জন্য আমাদের কি বের করতে হবে বলতো? আমরা জানি যে দৃশ্যমান কোন একটা আলো দৃশ্যমান বা দৃশ্যমান কিনা এটা বোঝার একটা ওয়ে হচ্ছে তার ওয়েভলেন্থ দেখা। কি দেখা? ওয়েভলেন্থ মানে হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য দেখা। তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে 380 থেকে 780 ন্যানোমিটার যদি থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি সেটা আমাদের দৃশ্যমান। তাহলে আমাদের এখান থেকে আমাদের কি বের করতে হবে বলতো? আমাদের ল্যামডার মানটা বের করতে হবে। কি বের করতে হবে? ল্যামডার মানটা বের করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে, আমরা কি দেখতে পাই ও আচ্ছা, এখানে আমাদের আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা দৃশ্যমান আলো মানে এখানে আমাদের 380 থেকে 780 জানতাম, বাট এখানে আমাদেরকে খুব সুন্দর করে বলে দেওয়া আছে যে ভাই দেখো এত মিটার থেকে এত মিটার হলে আমরা তাকে দেখতে পাবো। ঠিক আছে, ওকে, আমাদের খুব একটা প্যারা নাই। ঠিক আছে, আমরা এটা ইউজ করবো। আচ্ছা, সো আমাদের কি বললো, একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন এত শক্তি হতে এত শক্তি অবস্থায় আসে। ঠিক আছে, তাহলে ওইখান থেকে এখানে আসছে, উপর থেকে নিচে আসছে, তাহলে আমাদের শক্তির যে ডিফারেন্সটা ওইটাই হিসেবে বিকিরণ করে দিছে না? তুমি আমাকে বলো তো, উপরে একটা শক্তি ছিল, নিচে একটা শক্তি আছে, তাহলে আলটিমেটলি আমাদের ওই শক্তি প্রথমে উপরের শক্তিটা বেশি ছিল, নিচে শক্তিটা কম ছিল, তাহলে উপর থেকে যখন নিচে আসছে এই যে দুইটা শক্তির ব্যবধানটা ওইটাই কি সে বের করে দিছে না? অবশ্যই ওইটা বের করে দিছে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সে আমাদের E1টা, এখান থেকে সে আসছে, আর এটা হচ্ছে আমাদের সেই E2টা। তাহলে এই দুইটা ডিফারেন্সটাই কি করছে? সে শক্তিটা বিকিরণ করে দিছে। তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাই যে আমাদের যে শক্তি যে বিকিরণ করছে, যে আলোটা বিকিরণ করছে, ওই আলোটা শক্তি কত হবে? সেটা হবে আমাদের E1 মাইনাস E2। ঠিক আছে, ওকে, তাহলে E1 কত দেখতে পাচ্ছি? E1 দেখতে পাচ্ছি আমাদের -1.5 আর মাইনাস তারপর E2 দেখতে পাচ্ছি আমাদের -3.4 ইলেকট্রোভোল্ট। তাহলে কি দেখতে পাচ্ছি? ইলেকট্রোভোল্ট। ওকে, তাহলে এখান থেকে আমরা খুব সুন্দর করে ইলেকট্রোভোল্টে কনভার্ট করে ফেলতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মাইনাসটা আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 3.4 মাইনাস হচ্ছে আমাদের 1.5, তাহলে দেখতে পাচ্ছি আমাদের হবে 1.9 ইলেকট্রোভোল্ট। এটাকে কি আমি শক্তিতে মানে জুলে কনভার্ট করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে দেখো আমরা যে শক্তি যেটা জানি, শক্তি যেগুলো আমরা কি জানি, এটাকে অন্য কালার দিয়ে লিখি। শক্তি ইজ ইকুয়াল টু আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের hc/ল্যামডা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি আমরা ল্যামডার মানটা বের করে ফেলতে পারবো আগের মতো সেম। ল্যামডা ইজ ইকুয়াল টু হবে আমাদের hc/e। ওকে ওকে, দেখো আমরা একটু জিনিসগুলো একটু বসাই। তাহলে দেখো আমরা যেটা জানি যে এইচ এর মান কত, এইচ এর মান আমাদেরকে কি দেওয়া আছে, দেওয়া থাকলে ওটা ইউজ করবা, না দেওয়া থাকলে তোমার নিজের মতো ইউজ করবা, মানে যেটা জানো আর কি। 6.63, ঠিক আছে, আমাদের 6.63 ইন্টু 10⁻⁻34। তারপর সি এর মান কি দেওয়া আছে, এটা তো সবার জন্য সার্বজনীন এত। তাহলে ই এর মান আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1.9 ইলেকট্রোভোল্ট। এই সাইকেলকে প্রকাশ করো 1.9 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। ঠিক আছে, ওকে, তাহলে সবগুলো এই সাইকেলে চলে আসছে। এবার আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে উপরে দেখতে পাচ্ছি 6.63 ইন্টু 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁻8 ভাগ দেবো 1.9 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। ওকে, তাহলে ক্যালকুলেশন করে যেটা দেখতে পাচ্ছি আনসারটা হচ্ছে আমাদের 6.54 ইন্টু 10⁻7 মিটার। তাহলে দেখো আমাদের 10⁻7, এগুলো 10⁻7, তাহলে 4 আর 8-এর মাঝখানে থাকতে পারলে হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 6-এ আছে, তাহলে কি দৃশ্যমান? অবশ্যই দৃশ্যমান, অবশ্যই কি দৃশ্যমান। শেষ। ওকে, সো আগাই আমরা। এবার দেখো, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এবার একটু আমরা চলে যাব তেজস্ক্রিয়তাতে। এবার আমরা আসলে আমাদের মেইন টপিকে চলে যাব, যেখান থেকে আসলে আমাদের বেশি কোশ্চেন আসে। সো বেশি কোশ্চেন আসার ব্যাপারটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তা। ঠিক আছে, তেজস্ক্রিয়তা আসলে কি? তেজস্ক্রিয়তাকে আমরা বিভিন্নভাবে সংজ্ঞা দিতে পারি, বাট আমি খুব একটা সিম্পল একটা সংজ্ঞা দিই, যে যাদের পরমাণুর ক্ষেত্রে আমরা একটা বিশেষ ধর্ম দেখতে পাই, যে পরমাণুর পারমাণবিক সংখ্যা যদি 80-র বেশি হয়, মানে তার মানে দেখতে পাচ্ছি মানে বড় বড় পদার্থ। ঠিক আছে, এই বড় পদার্থের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তার নিউক্লিয়াসের মধ্যে এক ধরনের নিজেরা বিক্রিয়া করে, বুঝছো, মানে একটু ধাক্কাধাক্কি করে। ধাক্কাধাক্কি করার ফলে দেখা যাচ্ছে যে ওইটা থেকে আমাদের বিভিন্ন ধরনের কণা নির্গত হয়, মানে ওই নিউক্লিয়াস থেকে বিভিন্ন ধরনের কণা নির্গত হয়। একটা হচ্ছে আমাদের আলফা
একটা হচ্ছে বিটা, আর একটা হচ্ছে আমাদের গামা। মেইনলি এই তিনটা হয়, ঠিক আছে, আরও হয়, ঠিক আছে। সো আলফা বিটা গামা যখন নির্গত হয় তখন এটাকে আমরা বলি তেজস্ক্রিয়তা। এটাকে আমরা কি বলি? তেজস্ক্রিয়তা। সো এইটা যে আমাদের হচ্ছে আলফা বিটা গামা যে হচ্ছে, এটার মাধ্যমে আসলে কি হচ্ছে? এটার মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে নিউক্লিয়াসের ভাঙ্গন ঘটে। নিউক্লিয়াসের কি হয়? ভাঙতে থাকে। হয় নিউক্লিয়াসটা আরও ছোটো হয়ে যাচ্ছে। নিউক্লিয়াস ছোটো হয়ে যাওয়া মানে কি হচ্ছে? ধরো পারমাণবিক সংখ্যা কমে যাচ্ছে, ঠিক আছে। আমরা দেখবো আলফা বিটা গামা নিশ্চিত হলে কী কী হয় সেটা আমরা দেখবো। সো যেটা বলছিলাম যে আমাদের আলফা বিটা গামা নিশ্চিত হইলে দেখা যাচ্ছে যে তার পারমাণবিক সংখ্যা কমতে কমতে ধরো 80 থেকে নেমে চলে গেছে 70-এ যদি নেমে যায় তাহলে কি আমরা সেটা বলতে পারি যে তার তেজস্ক্রিয়তা হারাই ফেলছে? বলতে পারি না, কারণ আমি তো যেটাই বললাম প্রথমে শুরুই করলাম এটা দিয়ে যে পারমাণবিক সংখ্যা যদি 80-এর বেশি হয় বা 80 হয় তাহলে সে তেজস্ক্রিয়তা দেখায়। তাহলে ওইখান থেকে তার পারমাণবিক সংখ্যা কমতে কমতে ধরো 70-এ চলে আসছে, তাহলে কি সে আর তেজস্ক্রিয়তা দেখাবে? তার থেকে আলফা বিটা গামা নিশ্চিত হবে? হবে না। যদি না হয় তাহলে আমরা তখন বলতে পারি যে তার একটা তেজস্ক্রিয় ভাঙ্গন ঘটলো। তেজস্ক্রিয় ভাঙ্গন মানে কি? আগে কি কোনো একটা পদার্থ তেজস্ক্রিয় ছিল, এখন সেটা নাই, এটাকে আমরা কি বলি? তেজস্ক্রিয় ভাঙ্গন। এটাকে আমরা কি বলি? তেজস্ক্রিয় ভাঙ্গন। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এতটুকু শেষ। এবার আমরা যেটা দেখবো যে আমাদের আলফা আর বিটা কণা এগুলো নিশ্চিত হলে আসলে আমাদের কি হয়। তো সবার আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের আলফা কণা নিশ্চিত হলে কি হয়। এখন বুঝবো আলফা কণা নিশ্চিত হওয়ার আগে আমরা যেটা বুঝবো যে আলফা কণা জিনিসটা আসলে কি। সো আলফা কণা জিনিসটা হচ্ছে আমাদের সিম্পল। আলফা কণা হচ্ছে আমাদের হিলিয়াম যে নিউক্লিয়াসটা আছে না, ওই হিলিয়াম নিউক্লিয়াসটাকে আমরা বলি আলফা কণা। হিলিয়াম নিউক্লিয়াস যেটা আছে সেটাকে আমরা বলি আলফা কণা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা যদি চিন্তা করি হিলিয়ামের কথা, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2 না? তাহলে আমরা খুব সুন্দর করে লিখে ফেলি যে হিলিয়াম, দেখো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, ভর সংখ্যা কত দেখতে পাই হচ্ছে আমাদের 4, মানে নিউট্রন 2টা থাকে আর কি থাকে? প্রোটন 2টা থাকে, ঠিক আছে। যখন আমি নিউক্লিয়াস বলতেছি তাহলে আমাদের কি থাকবে? আমাদের ইলেকট্রনটাকে বের করে দিতে হবে, ইলেকট্রনকে আর রাখা যাবে না। যখন আমরা বলতেছি না যে হিলিয়াম নিউক্লিয়াসটাকে আমি আলফা কণা বলতেছি, তখন আমাদের কি লাগবে? ইলেকট্রনটাকে লাগবে না। ইলেকট্রন কয়টা থাকে নর্মালি বলো তো? মানে প্রোটন সংখ্যা যদি 2টা থাকে তাহলে ইলেকট্রন সংখ্যা 2টা থাকার কথা না। এখন আমি যখন আলফা কণা বলতেছি তখন ইলেকট্রনটাকে বের করে দিতে হবে, তার মানে ইলেকট্রন বের করে দিলে আমরা তাকে বলতে পারি কি? 2+। তাহলে এটাকে বলতেছি আমরা আলফা কণা, যে দ্বি ধনাত্মক হিলিয়াম পরমাণু। এটাকে বলতে পারি দ্বি ধনাত্মক, মানে হচ্ছে আমাদের 2টা ধনাত্মক চার্জ থাকবে, দ্বি ধনাত্মক হিলিয়াম পরমাণু, বা বলতে পারি হিলিয়াম নিউক্লিয়াস, কারণ নিউক্লিয়াসের মধ্যে তো কি থাকে না? ইলেকট্রন থাকে না, ঠিক আছে। এই এতটুকু, ঠিক আছে, এই হচ্ছে কথা। এখন কোনো একটা পরমাণু থেকে যদি আলফা কণা নিঃসৃত হয় তাহলে এটাকে আমরা একটু লিখে রাখো। এটা কি করবা? একটু লিখে রাখো। সেটা হচ্ছে আমাদের কোনো একটা পরমাণু থেকে যদি আলফা কণা নিঃসৃত হয়, ঠিক আছে, আলফা কণা যদি নিঃসৃত হয় তাহলে আমাদের পরমাণুর ক্ষেত্রে বা নিউক্লিয়াসের ক্ষেত্রে কি ঘটে? দেখো চিন্তা করো, কোনো একটা পরমাণু আছে, ওই পরমাণু থেকে আমরা কি করলাম? আলফা কণা চলে গেছে, আলফা কণা কি হয়েছে? বের হয়ে গেছে। আলফা কণা বের হয়ে যাওয়া মানে কি? 2টা প্রোটন চলে গেছে। আলফা কণা বের হয়ে যাওয়া মানে কি? যে 2টা প্রোটন চলে গেছে। 2টা প্রোটন চলে যাওয়া মানে কি? পারমাণবিক সংখ্যা 2 কমে। তো লিখে ফেলো যে পারমাণবিক সংখ্যা 2 কমে। এটা একটু লিখে রাখবা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এই হচ্ছে কথা। এবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো তো বলো তো, এইটার ক্ষেত্রে হিলিয়ামের ক্ষেত্রে আমাদের কি ভর সংখ্যা 4 আছে না? তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি কি কোনো একটা পরমাণু থেকে যখন আলফা কণা নিঃসৃত হচ্ছে তার ভরও কিন্তু 4 কমে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে খুব সুন্দর করে লিখব ভর সংখ্যা হচ্ছে আমাদের কত হবে? ভর সংখ্যা হচ্ছে আমাদের কত হবে? 4 কমে। এই তো জিনিসপাতি, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের দেখতে পাবো যে আমাদের কোনো একটা পরমাণু থেকে যদি আলফা কণা, এগুলো মাঝে মাঝে অবজেক্টিভ আসে বা অ্যাডমিশনের ক্ষেত্রেও মাঝে মাঝে আসে, যে কোনো একটা পরমাণু থেকে আলফা চলে গেছে, তাহলে আমাদের তার নতুন পরমাণুটা কোনটা হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কী করবো? পারমাণবিক সংখ্যা 2 কমাই দিব, ভর সংখ্যা 4 কমাই দিব, ঠিক আছে, ওকে। এবার সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের যে ব্যক্তিটা আছে বিটা কণা বা বিটা ক্ষয় যেটাকে আমরা বলি, ঠিক আছে। সো বিটা ক্ষয়ের ক্ষেত্রে আমাদের কি হয়? সো বিটা ক্ষয়ের ক্ষেত্রে আমাদের কি হয় সেটা একটু বোঝার আগে আমরা জিনিসপাতি একটু হালকা পাতলা একটু দেখি, বা জিনিসপাতিগুলো কেমনে কি করে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আমরা যখন বলতেছি না যে বিটা ক্ষয়ের কথা যখন বলতেছি না, তখন বিটা ক্ষয়ের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি বা যেটা আমরা দেখি সেটা হচ্ছে আমাদের বিটা সাধারণত আমরা বলি, বা বিটা কণা যেটাকে আমরা বলি, সেটা আসলে সাধারণত আমাদের একটা ইলেকট্রন। সেটা কি হচ্ছে? আমাদের ইলেকট্রন, ঠিক আছে। সো ইলেকট্রন তো বুঝলাম, তার মানে আমাদের পরমাণু থেকে একটা ইলেকট্রন বের হয়, তাই তো? আচ্ছা, এখন ইলেকট্রন যখন বের হয় মানে কোথা থেকে বের হয়? মানে নিউক্লিয়াসে তো ইলেকট্রন থাকে না, নিউক্লিয়াসে কি ইলেকট্রন থাকে না তো, ঠিক আছে। সো এবার তোমাদের একটু আশ্চর্য করি, ঠিক আছে, আশ্চর্য একটা জিনিসপাতি দিই। সেটা হচ্ছে আমাদের পরমাণুর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে যাদের চার্জ আছে বা যাদের ভর আছে, সাধারণত ভর না, মানে যাদের চার্জ আছে সেটা হচ্ছে 2টা।
এটা হচ্ছে আমাদের প্রোটন আছে, এটা হচ্ছে আমাদের কি আছে, একটা ইলেকট্রন আছে। এই যে একটা হচ্ছে নিউক্লিয়াস আছে, একটা যে আছে কি আছে, নিউট্রন আছে না, এই নিউট্রন বাবাটাকে ভাঙলে আমাদের কি পাই জানো, এই নিউট্রন বাবাটাকে, এই নিউট্রন বাবাকে ভাঙলে আমি কি পাই জানো, দুইটা জিনিস পাই। একটা জিনিস পাই হচ্ছে আমাদের প্রোটন, আর একটা জিনিস পাই হচ্ছে আমাদের ইলেকট্রন। এখন জিনিসটা একটু মানে বিদঘুটে লাগতেছে, তাই না? এটাই আসলে সঠিক কথা, যে আমাদের একটা নিউট্রনকে ভাঙলে আসলে আমাদের একটা প্রোটন পাই, আর একটা হচ্ছে আমাদের ইলেকট্রন পাই। এখন তুমি বলতে পারো যে ভাই চার্জের ক্ষেত্রে দেখান, চার্জের ক্ষেত্রে আমরা দেখতে পাই কি, নিউট্রনের চার্জ নাই, তার মানে প্রোটনের চার্জ কত, +1, ইলেকট্রনের চার্জ কত, -1, মিলে মিলে কি হচ্ছে 0। তাহলে এই যে আমাদের নিউট্রনের চার্জ নাই। এবার চলো ভরের কথা চিন্তা করি। প্রোটনের ভর কত, ধরো সাপোজ কিছু একটা এক্স, দেখবা নিউট্রনের ভর দেখবা যে একটু বেশি। এটা যে আমরা কত দেখতে পাই যেন 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি, তাই তো? তাহলে আলটিমেটলি দেখতে পাই যে প্রোটনের ভরের থেকে নিউট্রনের ভরটা একটু বেশি। আর ইলেকট্রনের ভর কেমন বলো তো, একদম নাই বললেই চলে। তাহলে প্রোটনের সাথে হালকা একটু ভর যুক্ত করলে আমরা আসলে আমরা নিউট্রনের ভর পাই। এই হচ্ছে জিনিসপাতি, ঠিক আছে? সো আমাদের ক্ষেত্রে কি হয় জানো, আমাদের পরমাণুর ক্ষেত্রে আমাদের দুর্বল নিউক্লিয় বলের কারণে আমাদের ধরো সাপোজ এইটা হচ্ছে আমাদের সেই নিউক্লিয়াসের মধ্যে দুর্বল নিউক্লিয় বলের কারণে এটা হচ্ছে আমাদের সেই নিউট্রন, এটা হচ্ছে আমাদের সাপোজ প্রোটন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেই প্রোটনটা, এটা হচ্ছে আমাদের নিউট্রনটা। দুর্বল নিউক্লিয় বলের কারণে কি হয় জানো, দুর্বল নিউক্লিয় বলের কারণে এই যে আমাদের নিউট্রনটা আছে এটা ভেঙে যায়। এটা ভেঙে কি হয় জানো, একটা প্রোটন হয়, আর একটা হচ্ছে আমাদের কি হয়, ইলেকট্রন হয়। এই ইলেকট্রনটা তখন আসলে আমাদের এই যে বাইরে বের হয়ে আসে, এই যে বাইরে বের হয়ে আসে না, এটাকে তখন আমি বলতেছি বিটা কণা। এটাকে আমি কি বলতেছি, বিটা কণা। এবার দেখো কি হয়েছে বলো তো, বিটা কণা যখন ক্ষয় হইলো তাহলে আলটিমেটলি আমাদের কি হয়েছে এখানে বলতো, এক নাম্বার যেটা হয়েছে আমি যেটা দেখতে পাইছি যে প্রথমে পারমাণবিক সংখ্যা ছিল 1, মানে প্রোটনের সংখ্যা ছিল 1, এখন প্রোটনের সংখ্যা হয়ে গেছে 2, কারণ একটা নতুন একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন তৈরি হয়েছে। তাহলে পারমাণবিক সংখ্যা 1 বাড়বে। তাহলে এটা লিখে রাখো, বিটা কণা যদি ক্ষয় হয় তাহলে পারমাণবিক সংখ্যা 1 বাড়ে, পারমাণবিক সংখ্যা 1 বাড়ে। আচ্ছা, এবার একটা জিনিস দেখি, এবার ভর সংখ্যার কথা চিন্তা করো তো এখানে আসলে কি ঘটছে, মানে নিউক্লিয়াসে কিছু একটা ছিল, হঠাৎ করে কি গেছে, ইলেকট্রন চলে গেছে। ইলেকট্রনের ভর কেমন বলো, খুব অল্প না? তাহলে ইলেকট্রন ভর যাওয়া না যাওয়া একই কথা না? তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে ভর সংখ্যা সেমই থাকে, ভর সংখ্যা কি থাকে, সেমই থাকে। তো এটা আমরা এখান থেকে লিখে ফেললাম যে ভর সংখ্যা একই থাকে, এই হচ্ছে কথা, ঠিক আছে? ওকে, এইবার মোটামুটি আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের আলফা কোণা, বিটা কোণা বা গামার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে গামার আসলে কোনো ধরনের ভর নাই, কিছু নাই, এটা কোনো চার্জও নাই। সো ওইটা জাস্ট একটা শক্তি আর কি বের হয়ে যায়, ঠিক আছে? সো এই কণাগুলো বের হয়ে গেলে আমরা বলি তেজস্ক্রিয়তা। সো তেজস্ক্রিয়তার ক্ষেত্রে আমাদের বিজ্ঞানীরা কয়টা সূত্র দিয়ে গেছে। সো সূত্রের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে সাপোজ কোনো একটা জিনিস, কোনো একটা আমি এরকম একটা বক্স নিলাম, বক্সের মধ্যে আমি কি করলাম, অনেকগুলো আসলে আমাদের তেজস্ক্রিয় পদার্থ বা তেজস্ক্রিয় মৌল নিলাম, ঠিক আছে? তেজস্ক্রিয় পদার্থ বা তেজস্ক্রিয় মৌল নিলাম, একসাথে মিলে গেছে, যদিও মিলার কথা না আর কি। সাপোজ এরকম অনেকগুলা পরমাণু নিলাম, ঠিক আছে, যেগুলো আমাদের বলতে পারি তেজস্ক্রিয় বলতে বোঝাচ্ছে এখানে আমাদের অক্ষত আছে। কি আছে, অক্ষত আছে। মানে অক্ষত মানে কি বলতো, যেটা এখনো ভাঙ্গে নাই, যেটা কি এখনো তেজস্ক্রিয়তা এখনো দেখায় নাই, ঠিক আছে? এই হচ্ছে কথা, এটা হচ্ছে আমাদের কি আছে, অক্ষত আছে। সো সাপোজ এখানে আমাদের অক্ষত পরমাণু, আমি ধরো t=0 সেকেন্ড, কি সেকেন্ড, 0 সেকেন্ড, 0 সেকেন্ডে আমি অক্ষত পরমাণু সংখ্যা পাইলাম আমাদের n0টা আমি অক্ষত পরমাণু সংখ্যা পাইলাম t=0 সেকেন্ড, ঠিক আছে? মানে যখন স্টপওয়াচটা শুরু করেছি তখন আমি দেখতে পাইলাম যেখানে n0টা তেজস্ক্রিয় পদার্থ আছে, ঠিক আছে? সো বিজ্ঞানী আমাদেরকে যেটা বলছে যে আমাদের এই যে কিছুক্ষণ পরে দেখতে পাবো যে আমাদের তেজস্ক্রিয়তা কি করতেছে, তেজস্ক্রিয়তা আসলে আমাদের মানে শেষ হয়ে যাচ্ছে, তাই তো? এখন তেজস্ক্রিয়তা শেষ হয়ে যাওয়া মানে কি, তেজস্ক্রিয়তা শেষ হয়ে যাওয়া মানে হচ্ছে সে ভাঙতেছে, সে হচ্ছে কি করতেছে, ভাঙতেছে, ঠিক আছে? তো এখন দেখো আমি যদি চিন্তা করি যে আমি প্রথমে সাপোজ t=0 সেকেন্ডে n0 ছিল, এখন সাপোজ t=t সেকেন্ড, আমি একটা স্টপওয়াচ চালু করে t=t সেকেন্ড দেখলাম, t সেকেন্ড পরে আমি যে অক্ষত পরমাণু সংখ্যা সেটাকে দেখতে পেলাম n, অক্ষত পরমাণু যেটা আসলে আমাদের তেজস্ক্রিয় হবে, তেজস্ক্রিয়তা আছে তার, অক্ষত পরমাণু সংখ্যা পেলাম n। আচ্ছা, এবার বলো তো এদের মধ্যে ডিফারেন্সটা কি, ডিফারেন্সটাকে বলবো আমরা dn, ডিফারেন্সটাকে বলবো কি dn। এখন dn মানে কি বলতো, dn মানে হচ্ছে আমাদের ভাঙ্গন, কয়টা ভাঙছে, বুঝলা ব্যাপারটা? প্রথমে আমাদের অক্ষত ছিল আমাদের n0, পরে হয়ে গেছে আমাদের n, তাহলে আমাদের ডিফারেন্সটা কি বলতো, ডিফারেন্স হচ্ছে ভাঙ্গন, ডিফারেন্সটা আমাদের ভাঙ্গন, তাহলে এতটা হচ্ছে পরমাণু ভাঙছে,
পরমাণু ভাঙ্গে, এটা পরমাণু ভাঙ্গে লিখলাম, ঠিক আছে? ওকে, সো আমার একটা কল আসছে, আমি আরেকটু পজ করলাম, সরি ডিস্টার্ব করার জন্য আর কি। সো আমি একটু পজ করলাম। আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে আমাদের টি ইজুগুলো 0 সেকেন্ডে আমাদের অক্ষত পরমাণুর সংখ্যা ছিল আমাদের এন নট, এরপর আমাদের টি ইজুগুলো টি সেকেন্ডে আমাদের অক্ষত পরমাণুর সংখ্যা হয়ে গেল এন। এরপর আমাদের ডিএনটা হচ্ছে আমাদের পরমাণু কয়টা ভাঙছে, মানে হচ্ছে আমাদের দুইটার মধ্যে পার্থক্য, এটুকু আমরা বুঝলাম। মানে এটাকে আমরা ডিএনটাকে আমরা বলতে পারি যে আমাদের দেখো আমাদের পরে ডিএন মানে বলতে কি বোঝায়, মানে পার্থক্য, মানে পরেরটা মাইনাস আগেরটা। তাহলে পরেরটা কোনটা বলতো? পরেরটা কোনটা? পরেরটা হচ্ছে আমাদের এই যে টি সেকেন্ডে, সেটা হচ্ছে আমাদের এন মাইনাস হচ্ছে আমাদের এন নট। এখন তুমি আমাকে বলো তো, প্রথমে অক্ষত পরমাণু সংখ্যা বেশি ছিল নাকি পরে অক্ষত পরমাণু সংখ্যা বেশি? অবশ্যই প্রথমে, কারণ পরে তো ভাঙছে, ভাঙলে পরে অক্ষত পরমাণু সংখ্যা কমে গেছে। তাহলে আলটিমেটলি আমাদের এনটা কি ছোট এন নট থেকে, তাহলে এন মাইনাস এন নটটা কি হবে? নেগেটিভ হবে না? ওকে, আমরা একটু রেখে দিলাম যে এটা হচ্ছে আমাদের কি হবে, নেগেটিভ হবে। ওকে, আচ্ছা। সো আমাদেরকে বিজ্ঞানী বলে গেছে যে আমাদের যে এই যে ভাঙ্গনের হারটা, মানে প্রতি সেকেন্ডে কয়টা ভাঙতেছে, সেটাকে আমরা বলতে পারি যে ডিএন বাই ডিটি, প্রতি সেকেন্ডে ভাঙ্গনের হার, ওইটা হচ্ছে আমাদের অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক, এন নটের সমানুপাতিক। আমাদেরকে কি বলতেছে বলতো? আমাদেরকে যেটা বলতেছে সেটা হচ্ছে আমাদের ডিএন বাই ডিটি বা ডিএন ডিটি যেটা আছে, ওটা হচ্ছে আমাদের অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। অক্ষত পরমাণুর সংখ্যা সমানুপাতিক বলতে কি, অক্ষত পরমাণুর সংখ্যা যদি বেশি থাকে তাহলে আমাদের ভাঙ্গনের হারটা বেশি হবে, অক্ষত পরমাণুর সংখ্যা যদি কম থাকে তাহলে ভাঙ্গনের হারটা কি হবে? এটা আমাদের এন নট হবে না, এটা আমাদের এন হবে আর কি। সো যেটা বললাম যে অক্ষত পরমাণুর সংখ্যা যদি বেশি থাকে তাহলে আমাদের খুব দ্রুত আমাদের ভাঙে, আর অক্ষত পরমাণুর সংখ্যা যদি কম থাকে তাহলে আমাদের আস্তে আস্তে ভাঙে, এই হচ্ছে কথা। তাহলে এটা আমাদেরকে বলে দিছে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই পাঠটুকুর কথা যদি আমি চিন্তা করি, দেখো এই পাঠটুকুর কথা, এই পাশের কথা। আচ্ছা, এটাকে আরেকটা জিনিস সহজ করে দিই, দেখুন সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ডিএন বাই ডিটি ইজুগুলটা আমরা যেটা লিখবো সমানুপাতিক চিহ্ন দিয়ে, সমান চিহ্ন দিয়ে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসবো, যেটাকে আমরা বলবো ল্যামডা ইন্টু এন। এখন চিন্তা করো ডান পাশের যে ব্যাপারটা আছে, এন কি, মানে অক্ষত পরমাণুর সংখ্যা, এটা কি নেগেটিভ হইতে পারে? অবশ্যই না। বাট এই পার্টটুকুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিএন যেটা আছে ওইটা কিন্তু নেগেটিভ, ডিএন যেটা আছে এটা কিন্তু নেগেটিভ। তাহলে আমরা একটু সুন্দর করে পজিটিভ আকারে লিখার জন্য আমি কি করবো, আগে থেকে একটা মাইনাস দিয়ে দেবো, সেটা এই যে ক্ষেত্রে মাইনাস দিয়ে দেবো। বা এটাকে আমরা খুব সুন্দর করে লিখতে পারি যে এটাকে এই পাশে মাইনাস না দিয়ে এই পাশে মাইনাস দিয়ে দেবো, একই কথা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সেই সূত্রটা, এই হচ্ছে কি আমাদের সেই ফান্ডামেন্টাল সূত্র। এটা কি আমাদের সেই ফান্ডামেন্টাল সূত্র যে ডিএন ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা এন। এখন এই যে আমাদের যেটা দেখতে পাচ্ছি, এন মানে হচ্ছে আমাদের কি অক্ষত পরমাণুর সংখ্যা, আর এই যে ল্যামডা যেটা আছে এই ল্যামডাটাকে আমরা কি বলি, অবক্ষয় ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক। এটাকে আমরা কি বলি, অবক্ষয় ধ্রুবক, অবক্ষয় ধ্রুবক বা কি ক্ষয় ধ্রুবক। শেষ, এই এতটুকু আমরা এতটুকু এখান থেকে বুঝতে পারলে হলো। এখন যেটা হচ্ছে কি আমাদের এই ব্যাপারটা যেটা দেখতে পাচ্ছি, এই ব্যাপারটা একটু বিদঘুটে লাগতেছে না যে ভাই একটু ডিফারেন্সিয়াল ফর্মে আছে, এটা দেখলেই তো ভয় লাগে। সো এই জন্য আমরা কি করবো, দুই পাশে ইন্টিগ্রেশন করে দিব। ইন্টিগ্রেশনটা আমরা এখন তোমাকে দেখাইলাম না। সো ইন্টিগ্রেশন করলে কি হয় জানো, ইন্টিগ্রেশন করলে আমাদের যে সূত্রটা দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের এই সূত্রটা মাথায় রাখলে হলো যে এন ইজ ইকুয়াল টু আমাদের হবে এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে জিনিসগুলো আলটিমেটলি বুঝে ফেলার কথা যে এনটা কি, এন হচ্ছে আমাদের টি সময় পর অক্ষত পরমাণুর সংখ্যা, এন নটটা কি, যখন আমাদের টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড, 0 সেকেন্ডে আমাদের অক্ষত পরমাণুর সংখ্যা, ই তো আমরা জানি, ল্যামডা হচ্ছে সেই অবক্ষয় ধ্রুবকটা, টি হচ্ছে আমাদের ওই সময়, এই হচ্ছে কথা। এতটুকু মাথা রাখতে পারলে হলো। আচ্ছা, এখন এখানে আমাদের আরো কয়েকটা টার্ম মাথা রাখতে হবে। একটা টার্ম হচ্ছে আমাদের এটা যে আমাদের এটাকে বলে অর্ধায়ু, এটাকে আমরা কি বলি, অর্ধায়ু। মানে হচ্ছে আমি এন নট পদার্থ নিয়ে কাজ করতেছি, আমি কি কাজ করতেছি, এন নট পদার্থ নিয়ে কাজ করতেছি। এখন যে সময় পরে এই এন নটটা ভাঙতে ভাঙতে অর্ধেক হয়ে যাবে, মানে আমাদের এন যেটা আছে সেটা হয়ে যাবে আমাদের এন নট বাই 2। এনটা কি, টি সময় পর অক্ষত পরমাণুর সংখ্যা। আমি যেটা বলছি যে টি সময় পর যদি কোনো একটা অক্ষত পরমাণুর সংখ্যা অর্ধেক হয়ে যায়, তার মানে আমাদের এনটা হয়ে যাবে এন নট ইজ ইকুয়াল টু হবে আমাদের এন নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ওই টিটাকে আমি তখন বলবো হচ্ছে, ওই টিটাকে আমি তখন কি বলবো জানো, এই টিটাকে আমরা বলবো টি হাফ। এই টি হাফটাকে আমরা তখন আমরা কি বলবো, এটাকে বলবো আমরা অর্ধায়ু। অর্ধায়ু তার মানে সংখ্যাটা কি, অর্ধায়ুর সংখ্যাটা হচ্ছে আমাদের যে সময় পর অক্ষত পরমাণুর সংখ্যা তার আদি সংখ্যার অর্ধেকে পরিণত হয়, সেটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো অর্ধায়ু। সো অর্ধায়ুটা এখান থেকে আমরা খুব সুন্দর করে আমরা একটু ক্যালকুলেশন করলেই দেখতে পাবো। এই যে দেখো আমাদের এন নট কাটা যায়, একটু ক্যালকুলেশন করলেই যেটা দেখতে পাবা সেটা হচ্ছে আমাদের টি হাফ ইজ ইকুয়াল টু হবে আমাদের লন 2 বাই ল্যামডা।
এই লন টুটাকে আমরা লিখতে পারি 0.693 বাই ল্যামডা, ঠিক আছে। এই যে এতটুকু মাথা রাখতে পারলেই হইল, ঠিক আছে। আচ্ছা, তার মানে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের এই সূত্রটা একটু মাথায় রাখবো, তারপর এই সূত্রটা একটু মাথায় রাখবো, তারপর এই সূত্রটা একটু মাথায় রাখবো, ঠিক আছে। ওকে, এখানে আমাদের আরেকটা সূত্র মাথায় রাখতে হবে, সেটাকে আমরা বলি হচ্ছে গড় আয়ু। গড় আয়ু মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে আলাদা আলাদাভাবে চিন্তা করবো যে তার আয়ু কত, মানে সে কতদিন আসলে আমাদের তেজস্ক্রিয় থাকে, এরকম সবগুলো করে আলটিমেটলি আমি যোগ করে দিয়ে সংখ্যা দ্বারা ভাগ দিয়ে দিলে আমি কিছু একটা পাবো। সো ওইটা আমাদের খুব একটা জানার দরকার নেই যে আসলে কিভাবে আসছে, এতটুকু মাথায় রাখবো যে সেটাকে আমরা বলি গড় আয়ু। গড় আয়ু, গড় আয়ু হচ্ছে আমাদের টাউ, টাউ ইজুকুলটা আমরা বলি 1 বাই ল্যামডা, টাউ ইজুকুলটা আমরা বলি 1 বাই ল্যামডা, ঠিক আছে। সো এখান থেকে খুব সুন্দর করে তুমি টাউ ইজুকুল টু 1 বাই ল্যামডা যদি হয়, তাহলে আমাদের গড় আয়ু আর আমাদের অর্ধায়ুর মধ্যে খুব একটা ভালো একটা সম্পর্ক তৈরি করে ফেলতে পারবা। এটা হচ্ছে তোমাদের হোম টাস্ক, ঠিক আছে, ইজিলি বের করে ফেলতে পারবা। দেখো আমাদের এটা খুব ইজিলি আমি তোমাকে বলি ল্যামডা লন 2 বাই ল্যামডা, তাহলে এটাকে আমরা লিখতে পারি লন 2 ইন্টু 1 বাই ল্যামডা, 1 বাই ল্যামডাকে আমরা লিখতে পারি টাউ। এই হচ্ছে জিনিসপাতি, ঠিক আছে। ওকে, সো দেখো আমরা এখান থেকে আমরা খুব সুন্দর সুন্দর ম্যাথ করবো। দেখো আমাদেরকে বলে দেওয়া আছে যে কোনো তেজস্ক্রিয় মৌলের একদিন পর, কতদিন পর, আমাদেরকে একদিন পর বলছে, কতদিন পরে, একদিন, টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 ডে। আচ্ছা, এতদিন পর আমাদেরকে বলছে এত অংশ অবশিষ্ট থাকে, তাহলে এটাকে আমরা বলতে পারি না যে সাপোজ প্রথমে ছিল আমাদের এন নট, পরবর্তীতে আমাদের এন যেটা আছে ওই এনটা হয়ে গেছে আমাদের 1/16। এটাকে আমি বলতে পারি কি চাইলে, প্রথমে আমাদের ধরো টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডে আমাদের এন নট ছিল, পরবর্তীতে আমাদের টি ইজ ইকুয়াল টু 1 ডে পরে আমাদের কি হয়েছে, এত অংশ অবশিষ্ট আছে, মানে এত অংশ অক্ষত আছে। এত অংশ অবশিষ্ট মানে কি, এন নটের এত অংশ অবশিষ্ট আছে এন, এই হচ্ছে কথা। তাহলে আমাদেরকে বলছে টি হাফটা কত, আমাদেরকে বলছে কি টি হাফটা কত। খুবই সিম্পল জিনিস, সেটা হচ্ছে আমরা যে সূত্র জানি যে এন ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা জানি যে এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আচ্ছা, এই তো, তাহলে আমাদেরকে বের করতে হবে অর্ধায়ু ভাই। তাহলে অর্ধায়ুর জন্য কি লাগে বলতো, অর্ধায়ুর জন্য লাগে টি হাফ ইজ ইকুয়াল টু লাগে হচ্ছে আমাদের লন 2 বাই ল্যামডা। তাহলে আলটিমেটলি আমাদের লন 2 এর মান তো আমি জানি, তাহলে ল্যামডার মানটা বের করতে হবে। ল্যামডার মানের জন্য আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে, এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। সো এটার জন্য আমি খুব সুন্দর করে এন এর মান বসাই দেবো হচ্ছে আমাদের 1/16 ইন্টু এন নট ইজ ইকুয়াল টু হবে আমাদের এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই তো, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমাদের জিনিসপাতিগুলো একটু বসাই দিই, সেটা হচ্ছে আমাদের দেখতে পাবো যে এই এন নট কাটা, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো দুই পাশে আমরা লন নিয়ে নিব, লন নিয়ে ফেললে আমরা দেখতে পাচ্ছি লন 1/16 ইজ ইকুয়াল টু হবে আমাদের এই যে লনের সাথে যদি ই থাকে তাহলে ওটা চলে যায়, তাহলে এটা হবে আমাদের মাইনাস এত টি। তাহলে টি এর জায়গায় কি লিখবো বলতো, আমাদেরকে যেটা বলছে যে 1/16 অংশ কত সময় পরে বলছে, সেটা হচ্ছে 1 ডে। তাহলে 1 ডে যদি হয় তাহলে আলটিমেটলি আমাদের এই ল্যামডার মানটা আমি খুব সুন্দর করে পেয়ে যাবো। ল্যামডার মানটা কিসে পাবো বলতো, এটা যেহেতু আমাদের টি ইজ ইকুয়াল টু 1 ডে বসাইছি, ল্যামডার মানটা পাবো পার ডেতে। ল্যামডার মানটা কি পাবো, পার ডে, এটা কোনো একক দেখতে পাচ্ছি না, তাহলে এটা পাবো এই ডেটা উপরে চলে গেলে পার ডে চলে আসবে, ঠিক আছে। ওকে, তাহলে আলটিমেটলি আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের লন 1/16, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি ওকে, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 2.773 পার ডে, এত ল্যামডার মান পেয়ে গেছি। তাহলে এই মানটা আমরা কিসে বসাই দেবো, এখানে বসাই দিব, তাহলে টি হাফের মান পেয়ে যাওয়ার কথা। তাহলে উপরে দেখতে পাচ্ছি আমাদের লন 2 আর নিচে হচ্ছে আনসার। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 1/4, তাহলে আমরা দেখতে পাচ্ছি কত 1/4, তাহলে 1/4 কি হচ্ছে আমাদের ডেতে আসছে, 1/4 কিসে আসছে, ডেতে আসছে। এটাকে আমরা কিসে কনভার্ট করব, আমাদের যেহেতু আনসারগুলো ঘন্টাতে দেওয়া আছে, তাহলে আলটিমেটলি আমরা কি দিয়ে গুণ করব, 24 দ্বারা গুণ করলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, আওয়ারে, তাহলে আমরা 6 আওয়ার, তাহলে 6 ঘন্টা, এই যে 6 ঘন্টা, ঠিক আছে। ওকে ওকে, সো এই ব্যাপারটা আমরা এখান থেকে বুঝলাম। এবার আমরা দেখবো যে আমাদেরকে বলে দেওয়া আছে 2010 সালে 20 গ্রাম ভরের দুইটি তেজস্ক্রিয় পদার্থ ছিল, যাদের একটির গড়ায়ু দেওয়া আছে। গড়ায়ু বলতে আমরা কি বলছে, আমাদের এখানে বলে যাচ্ছে আমাদের টাউ দেওয়া আছে, টাউ। তাহলে আমাকে বলছে এত সালে অন্যটি এত অবশিষ্ট থাকে, বলছে প্রথম পদার্থের অর্ধায়ু কত, অর্ধায়ু মানে টি হাফ বের করতে হবে, ঠিক আছে। দেখো কত ইজি, দেখো টি হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের লন 2 বাই ল্যামডা। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, লন 2 ইন্টু 1 বাই ল্যামডা। তাহলে 1 বাই ল্যামডাকে আমরা কি লিখতে পারি, 1 বাই ল্যামডাকে আমরা লিখতে পারি টাউ, টাউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, 12.5 ইয়ার। এই তো, তাহলে এত করতে পারলে আমাদের আনসারটা হয়ে গেছে। এগুলার আমি তোমাকে ক্যালকুলেশন করে দিব না, এগুলো তুমি নিজেই পারবা, ঠিক আছে। ওকে, সো দেখো আমাদেরকে বলে দেওয়া আছে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসাবে বিজ্ঞানীরা ইউরেনিয়াম 235 ব্যবহার করে 1 বছর পর প্রতি মোল
এতটি পরমাণু ভেঙে এত পরমাণু অক্ষত থাকে, ঠিক আছে। সো প্রথমে বলছে যে এতটি পরমাণু ভাঙে, মানে এতটি পরমাণু ছিল ফার্স্টে, এরপরে এতটি পরমাণু অক্ষত আছে, এতটি পরমাণু কি অক্ষত থাকে, তো হচ্ছে অর্ধায়ু কত, ঠিক আছে। আচ্ছা দেখো অর্ধায়ু কত, সো এটা খুবই সিম্পল ম্যাথ। আমরা যদি আমরা চিন্তা করি যে n ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই যে দেখো আমাদের জিনিসপাতিগুলো এখান থেকে খুব ইজিলি পেয়ে যাওয়ার কথা। আমাদেরকে বলতে যে এতটি পরমাণু ভাঙ্গে, তাহলে প্রথমে কতটা ছিল বলতো, প্রথমে ছিল আমাদের 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা ছিল, ঠিক আছে। এখন কয়টা হয়ে গেছে বলতো, ভেঙ্গে ভাঙ্গার পরে এতটা অক্ষত আছে, তাহলে এত কয়টা অক্ষত আছে সেটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি 1.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা অক্ষত আছে। ওকে, এই তো। তাহলে এখান থেকে আমাদের বলছে কত সময় পর ভাঙে বলো তো, আমাদেরকে বলে দেওয়া আছে 1 বছর পর। কত বলছে, 1 বছর পর। তাহলে 1 বছর হলে আমাদের এটা 1 ইয়ার বসাই দিব, শেষ। 1 ইয়ার বসাই দিলাম, 1 ইয়ার বসাই দিলাম। তাহলে দেখো এখানে আননোন কি আছে বলো তো, এই যে ল্যামডাটা আননোন আছে। আমাদেরকে কি দেওয়া আছে, ইউরেনিয়াম অর্ধায়ু। অর্ধায়ু মানে হচ্ছে কত দেওয়া আছে, টি হাফ। টি হাফ জানতে চাইছে, টি হাফ মানে হচ্ছে আমাদের লন 2 বাই ল্যামডা। তাহলে এবার বলো ল্যামডার মানটা আমরা কোথা থেকে পেয়ে যাব, এই যে এটা আমরা আননোন, এই ল্যামডার মানটা এখানে বসাই দিলে আমাদের টি হাফের মান পেয়ে যাবো। পারবা না, এটা নিজেরা করবা, ঠিক আছে। ওকে, আচ্ছা এরপরে দেখো আমাদেরকে বলে দেওয়া হচ্ছে তিনটি চার্জস্ক্রিয় পদার্থ এ, বি এবং সি, এই তিনটি প্রারম্ভিক মানে একদম প্রথম শুরুতে ভর দেওয়া আছে 30 গ্রাম। পরীক্ষাগারে রেখে দেওয়ার পর 3 বছর পর এদের অবশিষ্ট ভর যথাক্রমে এত এত পাওয়া গেল। তাহলে আমাদের হচ্ছে সি মৌল যেটা আছে, যে সি যে আছে, সি মৌলটার গড়ায়ু কত, সি মৌল গড়ায়ুর জন্য আমাদের কি লাগে বলতো, গড়ায়ুর জন্য এটা ইজ ইকুয়াল টু আমাদের লাগে 1 বাই ল্যামডা। তাহলে আলটিমেটলি আমাদের ল্যামডার মানটা বের করতে পারলেই আলটিমেটলি আমরা গড়ায়ু পেয়ে যাব, ঠিক আছে। সিম্পলি আমি যেটা চিন্তা করতে পারি সেটা হচ্ছে আমাদের n ইজ ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে দেখো এখানে আমরা যেটা করতে পারি, দেখো আমরা এটাকে একটু সাজাইলে লিখতে পারবো যে n বাই n নট ইজ ইকুয়াল টু হবে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে আমরা এখান থেকে একটা লন নিয়ে ফেলতে পারি, লন n বাই n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই লন যদি আমি নিয়ে ফেলি তাহলে ই তো চলেই গেছে, তাহলে আলটিমেট আমাদের হবে ল্যামডা টি। আচ্ছা এবার বলো আমাকে, বলো দেখো এন আর এন নটটা কি, আমরা যতক্ষণ বলতেছিলাম তখন আমরা বলতেছিলাম যে পরমাণুর সংখ্যা, পরমাণুর কি সংখ্যা। আর এখানে যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের গ্রামে দেওয়া আছে, কি দেওয়া আছে, গ্রামে। তাহলে পরমাণুর সংখ্যার সাথে আমি যদি আণবিক সংখ্যা গুণ করে দিই, মানে পরমাণুর সংখ্যা যদি আণবিক ভর গুণ করে দিই, মানে একটা অণুর ভর, মানে একটা পরমাণুর ভর বা পারমাণবিক ভর যদি গুণ করে দিই, তাহলে এখানে আমাদের ভর হয়ে যাচ্ছে না। তাহলে আলটিমেটলি আমাদের এটাকে ভরে কনভার্ট করার জন্য কি করা লাগে বলতো, এটাকে ভরে কনভার্ট করার জন্য আমাদের কি লাগবে, এটার সামনে কি করে দিব, এন ইন্টু পারমাণবিক সংখ্যা বা আণবিক সংখ্যা বা পারমাণবিক সংখ্যা গুণ করে দিই, তাহলে এম গুণ করে দিলাম। এটার সাথে কি করব, এন নটের সাথে আমি পারমাণবিক সংখ্যা গুণ করে দিলাম, তাহলে এতটা পরমাণু ইন্টু পারমাণবিক সংখ্যা ইজ ইকুয়াল টু কি পাবো, ভর সংখ্যা, ঠিক আছে। এই যে ভর সংখ্যা, এই যে। তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি, আলটিমেটলি আমরা বলতে পারি যে এম আর এম নটটা এমনি কাটাকাটি যায়, তাহলে আমি উপরে একটা এম দ্বারা গুণ করলাম, নিচে একটা এম দ্বারা গুণ করলাম, তাহলে উপরটা হয়ে যাবে ভর হয়ে যাবে, নিচেরটাও ভর হয়ে যাবে, উপরটা হয়ে যাবে ডাব্লিউ আর নিচেরটা ডাব্লিউ নট। তখন আমরা সূত্রটা চাইলে এইভাবেও লিখতে পারি, আমরা ভর দিয়েও কাজ করতে পারি, যেহেতু দুইটা একটা রেশিওর মতো কাজ করতেছে, আমরা ভর নিয়েও কাজ করতে পারি, পারমাণবিক সংখ্যা নিয়েও কাজ করতে পারি, মোল সংখ্যা নিয়েও কাজ করতে পারি, ঠিক আছে। ওকে, সিম্পল কথা। তাহলে আমাদের এইখানে আমাদের ভর সংখ্যা কত হয়ে গেছে আমাদের বলতো টি সময় পরে, যেটা দেখতে পাচ্ছি 19.2 গ্রাম। আর আগে কত ছিল আমাদের বলে দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের 30 গ্রাম। এই তো, তাহলে এখান থেকে আমাদের কত সময় পর বলছে, সেটা হচ্ছে আমাদেরকে বলছে 3 বছর পরে। তাহলে টি এর মান কত, 3 বছর। তাহলে এখান থেকে খুব ইজিলি ল্যামডা মানটা বের করে ফেলতে পারবা। চলো আমরা করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে আমাদের লন 19.2 আর নিচে হচ্ছে আমাদের 30। তাহলে মাইনাস হচ্ছে আমাদের ল্যামডা হচ্ছে আমাদের এই যে 3। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি ল্যামডার মান পাচ্ছি হচ্ছে আমাদের 0.15। তাহলে টি যেহেতু আমি ইয়ারে বসাইছি, কিসে বসাইছি, ইয়ারে বসাইছি, তাহলে এটা হবে আমাদের পার ইয়ার। এই তো, তাহলে ল্যামডার মানটা এখানে আমরা খুব ইজিলি বসাই দিব, তাহলে আলটিমেটলি আমাদের টাউ এর মান পেয়ে যাবো। তাহলে আলটিমেটলি 1 বাই সামথিং পাইলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 6.722 ইয়ার্স। এই যে শেষ, কত ইজি দেখছো, অনেক ইজি। ওকে, সো বাকি ব্যাপারগুলো আমরা খুব ইজিলি চলে যাব, আমরা আসলে খুব একটা মানে জিনিসপাতি দেখবো না। দেখো আমাদেরকে জাস্ট আমি একটু বলে দিই যে সুমি গবেষণাগারে এবিসি 3টি তেজস্ক্রিয় পদার্থের নমুনা নিয়ে পরীক্ষা করছিল। কোনো এক মুহূর্তে এ এবং বি পদার্থের ভাঙ্গনের হার যথাক্রমে এত সেকেন্ড পাওয়া যাচ্ছিল, ভাঙ্গনের হার বলতে dn/dt পাচ্ছিল। সো আমাদেরকে সি এর কথা বলছে, তাহলে আমাদেরকে বলছে যে 5 সেকেন্ড পর যথাক্রমে এত এবং এত পর্যবেক্ষণ করলো, তাহলে আমাদের সি এর অর্ধায়ু দেওয়া আছে। সি নমুনার কি গায়ে দেওয়া আছে কি বলতো,
অর্ধায়ু দেওয়া আছে মানে হচ্ছে টি হাফ দেওয়া আছে, টি হাফ যদি দেওয়া থাকে তাহলে আলটিমেটলি আমরা জানি যে টি হাফ ইজ ইকুয়াল টু আমরা জানি যে লন 2 বাই ল্যামডা। তাহলে আমাদেরকে বলছে তেজস্ক্রিয় এর ক্ষয় ধ্রুবক বা ল্যামডার মান বের করতে বলছে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো ল্যামডা ইজ ইকুয়াল টু কত হবে, উপরে হচ্ছে আমাদের লন 2 আর এটা টি হাফটা নিচে চলে যাবে, টি হাফ মানে 36 দিন। এই তো শেষ তো, কত ইজি দেখছো। ওকে আচ্ছা, সো এবার আমাদেরকে যেটা বলে দিছে যে আমাদের দেখো আমাদেরকে যেটা বলছে যে আমাদের এ বি এবং সি তিনটা তেজস্ক্রিয় পদার্থের নমুনা দেওয়া আছে, সেম জিনিস বলছে কোনো এক মুহূর্তে এ এবং বি এর ভাঙ্গনের হার দেওয়া আছে সাপোজ এত। ওকে, তাহলে এই ভাঙ্গনের হারটাকে আমরা কি বলতে পারি, ভাঙ্গনের হারটাকে কিছু একটা বলতে পারি, সাপোজ কিছু একটা ভাঙতেছে, ঠিক আছে। ওকে, সো ভাঙ্গনের হার ধরো সাপোজ এত, তো বলছে যে 5 সেকেন্ড পরে তার ভাঙ্গনের হার পাওয়া গেছে এত, ঠিক আছে। ওকে, তাহলে আমরা চিন্তা করতে পারি যে সাপোজ ভাঙ্গনের হার মানে কত, পার সেকেন্ডে ভাঙ্গনের হার, তাহলে আমরা চিন্তা করতে পারি যে dn বাই ডিটি, তাহলে dn বাই ডিটি ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা দেখতে পাবো যে ল্যামডা ইনটু এন। ওকে ওকে, সো এই হচ্ছে জিনিসপাতি, তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা এখান থেকে পাই। এখন আমাদেরকে যেহেতু ভাঙ্গনের হার এত সেকেন্ড বলে দিছে, তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা কি করতে পারি, 5 সেকেন্ড পরে যথাক্রমে এত এবং এত সেকেন্ড পরে পর্যবেক্ষণ করলে এত, সি নমুনাটির গায়ে হচ্ছে অর্ধায়ু দেওয়া আছে এত, তাহলে এ তেজস্ক্রিয়তা সমান হবে কিনা, সেটা আমাদেরকে এখান থেকে জানতে চাইছে আর কি। দেখো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে করতে পারি হচ্ছে আমাদের এনটাকে এ পাশে নিয়ে আসলাম, তাহলে এন কাটা যাচ্ছে, হ্যাঁ ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ডিএন ডিটি, মানে আমাদেরকে ধরো সাপোজ কোন একটা সময়ের কথা যদি চিন্তা করি, তাহলে আমাদের ডিএন ডিটি কত, ডিএন ডিটি বলে দেওয়া আছে এর ক্ষেত্রে, আমরা সাপোজ আমরা এর ক্ষেত্রে চিন্তা করতেছি, এর ক্ষেত্রে, ঠিক আছে। এর ক্ষেত্রে আমাদের ডিএন ডিটি কত দেওয়া আছে বলতো, 500 সেকেন্ড, 500 পার সেকেন্ড। ওকে, 500 পার সেকেন্ড ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি ল্যামডা ইনটু হচ্ছে আমাদের এন, ঠিক আছে, ওই সময় অক্ষত পরমাণুর সংখ্যা, তাই তো। ওকে, তাহলে এটা আমরা এখান থেকে পাইলাম 1 নাম্বার। এরপরে 2 নাম্বারে আমাদেরকে বলে দেওয়া আছে যে 400 পার সেকেন্ড ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা দেখতে পাবো ল্যামডা এন, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ধরো সাপোজ 1, এটা হচ্ছে আমাদের সেই 2টা, ঠিক আছে। ওকে, এতটুকু আমরা এখান থেকে পাইছি। ওকে, তাহলে এখান থেকে সাপোজ আমি কি করলাম, আমি দুইটার মধ্যে একটা রেশিও তৈরি করলাম, সাপোজ এটা আমাদের পার সেকেন্ড। ওকে ওকে, সো এটার মধ্যে আমি কি করলাম, একটাকে আরেকটা দ্বারা ভাগ দিয়ে দিই। দেখো চিন্তা করো, আমি যদি চিন্তা করি যে 2কে না 1কে ভাগ 2কে ভাগ দিই, সাপোজ 2কে 1 নং দ্বারা ভাগ দিলাম, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, 2কে 1 নং দ্বারা ভাগ দিলে উপরে হচ্ছে আমাদের 400 আর নিচে হচ্ছে আমাদের সেই 500, ঠিক আছে। তাহলে এটা কাটা যায়, এটা কাটা যায়, তাহলে 4/5, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের ল্যামডা আর এখানে আমাদের ল্যামডা কাটা যাচ্ছে, কারণ আমাদের অবক্ষয় ধ্রুবক তো চেঞ্জ হবে না কোনো একটা পদার্থের ক্ষেত্রে, ঠিক আছে। তো ল্যামডা যদি কাটা যায় তাহলে উপরে থাকবে আমাদের n2 আর নিচে থাকবে আমাদের n1। সো এটা আমি একটা রেশিও পেয়ে গেলাম যে n2/n1 ইজ ইকুয়াল টু আমাদের 4/5। ওকে, আচ্ছা এই হচ্ছে কথা, সিম্পল জিনিস। সো এই আমাদেরকে তেজস্ক্রিয়তাই তো বের করতে হবে। তেজস্ক্রিয়তা যখন বের করতে বলবে আলটিমেটলি আমাদের কি লাগবে জানো, তেজস্ক্রিয়তা বের করার ক্ষেত্রে আলটিমেটলি আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের অবক্ষয় ধ্রুবক বের করবা, যার অবক্ষয় ধ্রুবক বেশি তার তেজস্ক্রিয়তা বেশি, এতটুকু আমরা এখান থেকে বুঝলাম। আচ্ছা এবার দেখো, এখান থেকে আমরা একটা জিনিস পাইলাম যে n2/n1 ইজ ইকুয়াল টু সামথিং। ওকে, সো n1 মানে কি, যখন তার ধরো টি সময় পরে, মানে আমি যখন টি নট যখন ছিল মানে টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড ছিল, তখন তার সাপোজ n নট ছিল, ঠিক আছে। এইবার সাপোজ টি সেকেন্ডে, এর কথা তো চিন্তা করতেছি না, 5 সেকেন্ড পরে আমি কি ভুল করলাম কি কিছু, না 5 সেকেন্ড পরে তার 400 হয়েছে, ঠিক আছে। ওকে, সবই ঠিক আছে। সো আমি যেটা বললাম যে টি সেকেন্ড পরে আলটিমেটলি আমরা দেখতে পাইলাম যে তার হচ্ছে মানে তার যে হারটা সেটা দেখতে পাচ্ছি এত, তার মানে টি সময় পরে তার অক্ষত পরমাণুর সংখ্যা কত দেখতে পাচ্ছিলাম, তার অক্ষত পরমাণুর সংখ্যা দেখতে পাচ্ছিলাম আমাদের n নট, টি সময় পরে n নট। তাহলে এখান থেকে খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের n ইজ ইকুয়াল টু n, মানে প্রথমটা ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে আমরা চিন্তা করতে পারি n1 ইজ ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ওকে, এখান থেকে আমরা এই জিনিসটা পাই, তাই তো। আচ্ছা এই তো দেখো, তাহলে এইখান থেকে আলটিমেটলি আমি কি করতে পারি বলতো, এখান থেকে আমি এটা আরেকটা লিখলাম, তাহলে আবার n2 এর কথা যদি চিন্তা করি, মানে আমাদের 5 সেকেন্ড পরে, তাহলে n2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি না n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি প্লাস হাফ। এটা কি এখান থেকে চাইলে লিখতে পারি কিনা বলো। দেখো এবার আমি একটু তোমাকে আরো সুন্দর করে বলি। দেখো
আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা দেখতে পাইলাম যে এ পরমাণুর ক্ষেত্রে আমরা ধরো চিন্তা করলাম যে কোনো একটা সময়, সেটা হচ্ছে আমাদের টি সময়। টি সময়ে তার হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা ছিল আমাদের n1, তাহলে আলটিমেটলি আমি এই সূত্রে অ্যাপ্লাই করে ফেলতে পারি যে n1 = n0 e to the power minus lambda t। টি সময় পর আমি হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা n1 আর প্রথমে ছিল আমাদের n0। ওকে, পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে 5 সেকেন্ড পরে, তাহলে এইটার 5 সেকেন্ড পরে কি হয়েছে, 5 সেকেন্ড পরে অক্ষত পরমাণুর সংখ্যা সাপোজ n0 হয়ে গেল, n2 হয়ে গেল, তাহলে n2 = আমরা লিখলাম n0 e to the power minus lambda t plus 5। ওকে, এখান থেকে পাইলাম। ওকে, এই হচ্ছে জিনিসপাতি। তাহলে এখানে আমরা আরো কয়েকটা সমীকরণ পাইলাম। আচ্ছা, এইবার আমরা কি করব, এটাকে আমরা ভাগ দিয়ে দিব। কি করে দিব, ভাগ দিয়ে দিব। দেখো ভাগ দিয়ে দিলে আমাদের কি থাকে, ভাগ দিয়ে দিলে যেটা থাকে n1, না উল্টা ভাগ দেই, 2 নংকে 1 নং দ্বারা ভাগ দেই, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি n2 minus n1 = হচ্ছে আমাদের n0, n0 কাটা যাবে, n0 তে আমাদের খুব একটা টেনশন নাই। তাহলে e to the power n2 = হচ্ছে আমাদের e to the power minus lambda t plus half 5, আর এখানে আছে আমাদের minus lambda t। ওকে, এই যে দেখো খুব সুন্দর করে আমরা এখান থেকে পেয়ে গেছি। দেখো এবার ব্যাপারটা একটু খুব সহজ লাগতেছে। দেখো তাহলে এবার আমরা কি করব, আমরা এই পাশেরটাকে একটু ক্যালকুলেশন করি। তাহলে এই পাশেরটা যদি আমি একটু ক্যালকুলেশন করি, দেখো আমাদের এই পাশটুকু কি হবে, এই পাশেরটুকু হচ্ছে আমাদের হবে e to the power minus lambda t minus 5 lambda। এটা না বলো তো, এটা কি হচ্ছে, মাইনাস ল্যামডা গুণ করে মাইনাস ল্যামডা টি মাইনাস 5 ল্যামডা। ঠিক আছে, ওকে। আর নিচের পার্টটুকু উপরে যদি চলে যায় তাহলে আমাদের এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস ল্যামডা টি হবে নাকি, প্লাস ল্যামডা টি। তাহলে আলটিমেটলি আমাদের ল্যামডা টি কাটা। ঠিক আছে, ওকে। তাহলে থাকলো কি, থাকলো হচ্ছে আমাদের e to the power minus 5 ল্যামডা। ঠিক আছে, e to the power minus 5 ল্যামডা। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা কি করব, দুই পাশে লন নিয়ে ফেলবো। তাহলে দুই পাশে লন যদি নিয়ে ফেলে তাহলে আমরা দেখতে পাচ্ছি লন n2/n1 = হবে হচ্ছে আমাদের, এই পাশে যদি লন নিয়ে ফেলি, তাহলে এই পাশে যদি লন নিয়ে ফেলি তাহলে আলটিমেটলি ই বাদ, তাহলে থাকবে হচ্ছে মাইনাস কত, 5 ল্যামডা। এবার দেখো বলো তো, খুব ইজিলি ল্যামডার মান বের করে ফেলতে পারবা না বলো তো? কারণ আমরা কি জানি n2/n1 দেখছি 4/5, n2/n1 কত পাইছি, 4/5। শেষ। এই যে দেখো, তাহলে আলটিমেটলি আমরা বসাবো কত, উপরে হচ্ছে আমাদের লন n2/n1 হচ্ছে আমাদের 4/5 বসাইলাম, ইনটু হচ্ছে আমাদের -5, সরি ভাগ হচ্ছে আমাদের -5। তাহলে এখান থেকে আমি ল্যামডার মানটা পেয়ে যাব 0.045। এটা কিসে বের হবে, আমি সবগুলা টাইম কিসে বসাইছি আমি জানি না, এই যে সেকেন্ডে বসাইছি, পার সেকেন্ডে। তাহলে এটা হবে আমাদের কত, পার সেকেন্ড। এই তো, তাহলে ল্যামডা এটা কি পেলাম, ল্যামডা এর পাইলাম। এরপর ল্যামডা বি বের করবা, সেম ওয়েতে বের করবা, বের করে দেখবা যে আসলে আমাদের দুইটা আসলে কোনটা বেশি, যেটা বড় তার কি বলবো অবক্ষয় ধ্রুবক বেশি, তার তেজস্ক্রিয়তা বেশি। এই হচ্ছে কথা। ঠিক আছে, ওকে। সো আশা করি এটা সমান হওয়ার কথা না, যাই হোক। সো এটা আমাদেরকে বলছে ওয়াই তেজস্ক্রিয় মূলটির অর্ধায়ু দেওয়া আছে, মানে টি হাফ দেওয়া আছে। ল্যাব পরীক্ষাগারে দেখা গেল যে এতদিন পরে মূলটির এত অংশ ক্ষয় হয়েছে। দেখো আমরা যখন কাজ করি আমরা অবশিষ্ট কতটুকু আছে বা অক্ষত কতটুকু আছে সেটা নিয়ে কাজ করি, কতটুকু ক্ষয় হয়েছে এটা নিয়ে কাজ করি না। 25 ভাগের 24 ভাগ যদি ক্ষয় হয়ে যায় তাহলে অক্ষত কত আছে বলো তো, অক্ষত আছে কত, 21/25, এটা না? ওকে, এতটুকু কাজে লাগবে কিনা আমরা দেখি। বলছে উদ্দীপকের মৌলটির এত পার্সেন্ট ক্ষয় হতে কত সময় লাগবে, এত পার্সেন্ট ক্ষয় হতে আমাদের কত সময় লাগবে। ঠিক আছে, দেখো আমরা এখান থেকে আসলে কি কি কাজ করতে পারি। দেখো এখানে বলছে যে এত পার্সেন্ট ক্ষয় হতে, ক্ষয় হওয়া মানে কি, এখানে অবশিষ্ট আছে কত, অবশিষ্ট আছে কত, অবশিষ্ট আছে কত, আচ্ছা 100 থেকে 65 বাদ দিলে কত হচ্ছে, 35 না, হ্যাঁ 35। এই যে এত পার্সেন্ট অবশিষ্ট থাকবে, এটা আমাদেরকে বের করতে হবে কত সময় পরে বা টি কত। ঠিক আছে, দেখো আমরা যদি করি, আমরা জানি যে n আমরা জানি যে n0 e to the power minus lambda t। তাহলে দেখো এখানে আমাদের যদি করি আলটিমেটলি আমরা দেখো লন নিয়ে ফেলি, লন নিয়ে ফেলে আমরা দেখতে পাচ্ছি n0 lambda t। ঠিক আছে, ওকে। দেখো আমরা এখানে কি করবো, আমাদেরকে যেটা বলছে যে উদ্দীপকের মূল্য যেটা আছে ওইটা আসলে আমাদের 65% ক্ষয় হয়ে যায়। 65% ক্ষয় হয়ে যায় মানে কি, থাকে কত, 30%। তাহলে n0 যদি হয় 100, আছে কত, আছে কত, 35। এই তো, এই টিটা আমাদেরকে বের করতে হবে। এখন টিটার জন্য আমাদের আননোন কি আছে বলতো, আননোন একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের ল্যামডা। তাহলে ল্যামডার মানটা আমাদের বের করতে হবে উপরে জিনিসপাতি দিয়ে। উপরে জিনিসপাতি দিয়ে খুব সুন্দর করে দেখো বলে দেওয়া আছে যে অর্ধায়ু দেওয়া আছে, কত দেওয়া আছে, অর্ধায়ু দেওয়া আছে, কত দেওয়া আছে, অর্ধায়ু মানে হচ্ছে আমাদের টি হাফ দেওয়া আছে, টি হাফ ইকুয়াল টু আমাদের লন 2/ল্যামডা। তাহলে এখান থেকে খুব ইজিলি আমরা ল্যামডার মান বের করে ফেলতে পারবো, লন 2/টি হাফের মান দেখতে পাচ্ছি 3.82। তাহলে এই ল্যামডার মানটা এইখানে বসাই দিবা, তাহলে বাকি যেটা আছে টিটা বের করে ফেলতে পারবা। দেখছো কত সহজ, জাস্ট একটু চিন্তা করলেই হইলো। ঠিক আছে, ওকে।
এরপরে হ্যাঁ, এই যে এখানে একটা সুন্দর একটা গ্রাফ দেওয়া আছে, বলে দেওয়া আছে যে উদ্দীপকের এ মৌলের গড় আয়ু কত, এই মৌলের গড় আয়ু কত, মানে এই বরাবর দেওয়া আছে কি টি, মানে টি হচ্ছে দিনে দেওয়া আছে যে কত দিন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আর এর নটটা চেঞ্জ হচ্ছে। এর নট চেঞ্জ হওয়া মানে কি, এর নট চেঞ্জ হয়ে মানে অক্ষত পরমাণুর সংখ্যা আস্তে আস্তে দিন যত যাচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা কমতেছে, এই হচ্ছে কথা। ঠিক আছে, ওকে। এখন তোমাকে মাঝে মাঝে কোশ্চেন করতে পারে যে মানে কত সময় পরে আর কেউ অক্ষত থাকবে না, সবাই ভেঙে যাবে, কত সময় পরে বলতো? দেখো আমরা যদি চিন্তা করি যে এন ইকুয়াল আমরা জানি যে এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, আমাদের কি করতে হবে, আমাদেরকে বলছে ওই সময়টা বের করতে হবে কোন সময় পরে সেটা কোনো ধরনের অক্ষত পরমাণু থাকবে না। অক্ষত পরমাণু না থাকা মানে কি, অক্ষত পরমাণু না থাকা মানে কি, এই পার্টটুকু হয়ে যাবে জিরো, এই পার্টটুকু হয়ে যাবে জিরো। ঠিক আছে, ওকে। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, দেখো আমরা লিখতে পারি যে এন নট, এটাকে আমরা লিখতে পারি কি 1 মাইনাস ই টু দি পাওয়ার ল্যামডা টি। ওকে, তাহলে এই পার্টটুকুর মান হয়ে যাবে জিরো। জিরো যদি হয় তাহলে এই পার্টটুকুর মান কত হওয়া উচিত বলো তো? এই পার্টটুকুর মান কত হওয়া উচিত? এই পার্টটুকুর মান হওয়া উচিত কত? জিরো না? এই পার্টটুকুর মান হওয়া উচিত ইনফিনিটি। কি বলো তো? এই পুরোটার মান জিরো হওয়া উচিত, তাহলে 1/ইনফিনিটির মানে তো জিরো নাকি? 1/ইনফিনিটির মান জিরো না, তাহলে এই পার্টটুকুর মান হওয়া উচিত ইনফিনিটি। তাহলে টি এর মান কত হওয়া উচিত বলতো? টি এর মান হওয়া উচিত ইনফিনিটি। তাহলে ইনফিনিটি সময় পরে এই পার্টটুকু হয়ে যাবে ইনফিনিটি, পুরোটা 1/ইনফিনিটি হয়ে যায় জিরো। মানে একদম দেখো এটা কিন্তু মিশতেছে না, দেখো আমাদের টি ইজ ইকুয়াল টু একদম ইনফিনিটিতে যাইয়ে এই পার্টটুকু একদম মিশে যাবে, তখন হচ্ছে আমাদের অক্ষত পরমাণু সংখ্যা এই যেটার সাথে মিলে যাবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, বুঝা গেছে? ওকে, না বুঝলে খুব একটা সমস্যা নেই, খুব একটা কাজে লাগবে না, যাই হোক। ওকে, সো আমরা যেটা বুঝাচ্ছিলাম যে আমাদের ম্যাথটা একটু করা লাগবে, সেটা হচ্ছে আমাদের উদ্দীপকের এ মৌলটির গড় আয়ু নির্ণয় করতে হবে। এ মৌলটির গড় আয়ু নির্ণয় করার জন্য তেমন কিছু লাগবে না। দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি এ মৌল না, তাহলে এ মৌল হচ্ছে আমাদের এটা, আসলে আমাদের এটা এখানে মিলার কথা ছিল, এই যে এখানে মিলার কথা ছিল। ঠিক আছে, এই তো। তাহলে এখানে টাইম দেওয়া আছে, কত দেওয়া আছে? টাইম। টাইম মানে হচ্ছে কত? 0.5 এন নট। প্রথমে এন নট ছিল, পরে হয়ে গেছে 0.5 এন নট, মানে হচ্ছে কি অর্ধেক ভেঙে গেছে বা অর্ধেক আছে। অর্ধেক ভেঙে যাওয়া মানে কি, তখন আমরা তাই কি বলি? অর্ধায়ু বলি না? তাহলে আমাদের এই যে 600 ডে যেটা আছে ওইটাই হচ্ছে আমাদের কি বলতো? টি হাফ। ওইটাই হচ্ছে আমাদের কি? টি হাফ। টি হাফ যদি জানি তাহলে আমি গড়ায়ু বের করতে পারবো না? টি হাফ থেকে তো আমি গড়ায়ু বের করে ফেলতে পারবো। টি হাফ ইজ ইকুয়াল টু আমরা জানি লন 2 বাই ল্যামডা। তাহলে আলটিমেটলি আমাদের কি লাগবে? লন টি হাফ ইজ ইকুয়াল টু আমরা জানি যে লন 2 ইন্টু 1 বাই ল্যামডা। 1 বাই ল্যামডাটাকে বলতে পারি আমরা গড় আয়ু। এই তো শেষ। গড় আয়ু ইজ ইকুয়াল টু হবে আমাদের টি হাফ। টি হাফ মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 600 আর লন 2 দ্বারা ভাগ দিয়ে দিলে আলটিমেটলি আমরা পাচ্ছি, দেখতে পাচ্ছি উপরে হচ্ছে 600 ভাগ হচ্ছে আমাদের সেই লন 2, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 65.62 ডে, এই যে ডেজ। ঠিক আছে, এই তো। ওকে, এবারে এবার 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 এই তো শেষ তো না? এরপরে আমরা দেখি আর কয়টা আছে ভাই, শেষ হচ্ছে না কেন? আচ্ছা, বেশি কিছু তেমন নাই, মানে আমরা যদি চিন্তা করি যে এখান থেকে জাস্ট আমাদের কি করতে হবে, এই পার্টটুকু করা উচিত আর কি। আচ্ছা, সো এবার আমরা যে কোশ্চেনটা দেখবো সেটা হচ্ছে আমাদের কোথাকার দিনাজপুর বোর্ড 2017 সালে আসা কোশ্চেন। বলে দেওয়া আছে যে সারা ও নুবা 2 ঘন্টা তেজস্ক্রিয় মৌল নিয়ে গবেষণা করছিল। তাহলে বলছে যে তারা একই সময় গণনা শুরু করে এবং তারা দুইজনের অক্ষত পরমাণু বনাম হচ্ছে সময় লেখচিত্র, মানে হচ্ছে যেটা আমাদের ক্ষয় হয় না আর কি, তেজস্ক্রিয় পদার্থ যে পরিমাণ ভার্সেস হচ্ছে সময় যে লেখচিত্রটা, সেটা হচ্ছে আমাদের দুইজন করছে, একটা হচ্ছে আমাদের সাবার করছে, একটা হচ্ছে নুবা করছে। আচ্ছা, গ্রাফ থেকে ডাটা ব্যবহার করে নুবার মূলের ক্ষয় ধ্রুবক বের করতে বলছে। ক্ষয় ধ্রুবক বলতে এখানে আমাদের কি বের করতে হবে বলতো? নুবার মূল মনে হচ্ছে আমাদের এইটার আমাদের ল্যামডাটা বের করতে হবে। ল্যামডা ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, ওকে। সো চলো আমরা খুব বেশি মানে টাইম ওয়েস্ট করবো না। সো দেখো আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে আমাদের জিনিসপাতিগুলো একটু ছড়াই ছিটায় আছে, মানে যে 100 × 10⁶ যেটা আছে এটা আমাদের এইখানে হওয়ার কথা। কোথায় হওয়ার কথা? এটা আমাদের এই পয়েন্টে হওয়ার কথা, মানে হচ্ছে এই পার্টটুকু হচ্ছে আমাদের সেই এন নোটটা, মানে যখন টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড, এই যে টি ইজ ইকুয়াল টু যখন 0 সেকেন্ড, তখন আমাদের এন নোটটা হচ্ছে আমাদের 100 × 10⁶। ঠিক আছে, ওকে। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে টি ইজ ইকুয়াল টু যখন 4 মিনিট, টি ইজ ইকুয়াল টু যখন আমাদের 4 মিনিট, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এই যে এইটা 65 × 10⁶, এটা হচ্ছে আমাদের সেই কোনটা, সেটা হচ্ছে আমাদের এন। ঠিক আছে, সো আমরা এই ডাটাগুলো ইউজ করেই আমরা আসলে আমাদের ল্যামডাটা বের করে ফেলতে পারবো। চলো আমরা করার চেষ্টা করি। সো দেখো কি জানি আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের এন ইজ ইকুয়াল টু আলটিমেটলি জানি যে এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে দেখো আমরা কি করতে পারি, আমরা এখান থেকে দেখতে পারি যে এন বাই এন নট, তারপর ইজ ইকুয়াল টু হবে আমাদের ই
টু দি পাওয়ার ল্যামডা টি, তাহলে আলটিমেটলি আমরা করতে পারি লন নিয়ে ফেলতে পারি লন এন বাই এন নট, এরপরে লনের কারণে ইটা চলে যাবে, ইজ ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস ল্যামডা টি, মাইনাস কি ল্যামডা টি। এই তো, তাহলে দেখো আমরা কি কি জানি, আমরা কিন্তু এখান থেকে সবই জানি, দেখবো সবই জানবো। সেটা হচ্ছে আমাদের এনটা কি, এন এর মান আমাদেরকে বলে দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের 65 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার 6। ওকে, এরপর আমাদের এন নটটা হচ্ছে আমাদের টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডে আমাদের কতটুকু অক্ষত পরমাণু ছিল, সেটা হচ্ছে আমাদের 100 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে, এরপরে টি কত দেওয়া আছে, আমাদেরকে বলে দেওয়া আছে যে 4 মিনিট, তার মানে আলটিমেটলি আমরা এখানে মিনিটে বসাই দিই, প্যারা নেই। তাহলে 4 মিনিট বসাইলে আলটিমেটলি আমাদের ল্যামডার মান যেটা আছে, অবক্ষয় ধ্রুবক যেটা আছে, সেটা আমাদের পার মিনিটে বের হবে, এতটুকুই। তাহলে দেখো সবকিছু করবা, ক্যালকুলেশন করবা, পেয়ে যাবা। ঠিক আছে, তাও জাস্ট আমি তোমাকে ক্যালকুলেশন করে দিই। দেখো তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে আমাদের আছে লন, উপরে 65 ইন্টু 10 টু দি পাওয়ার 6 আছে, নিচে হচ্ছে আমাদের 100 ইন্টু 10 টু দি পাওয়ার 6, ভাগ দিব হচ্ছে আমাদের টি ধারা, টি মানে হচ্ছে আমাদের 4 মিনিট, মাইনাস 4 মিনিট দ্বারা ভাগ দেওয়া উচিত ছিল। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে ল্যামডা ইজ ইকুয়াল টু হবে আমাদের 0.18 পার মিনিট। এই তো ল্যামডা হচ্ছে আমাদের এইটা, দেখছো? ওকে, তাহলে এবার আমরা এবার আমাদেরকে আরেকটা সুন্দর একটা কোশ্চেন দেওয়া আছে, দিনাজপুর বোর্ড 19 সালে আসা কোশ্চেন। বলে দেওয়া আছে যে 2.26 অর্ধায়ু বিশিষ্ট, তার মানে আমাদেরকে এত ঘন্টা অর্ধায়ু বিশিষ্ট, মানে এটা আমাদের কি দেওয়া আছে, আমাদের টি হাফ দেওয়া আছে। কত দেওয়া আছে? টি হাফ। তাহলে তেজস্ক্রিয় আয়োডিন আইসোটোপ চিকিৎসা ব্যবস্থায়, চিকিৎসাবিদ্যায় রোগ নির্ণয় ব্যবহৃত হয়। বুঝলাম, বলছে কোনো একজন রোগ নির্ণয়ের জন্য তার শরীরে এত গ্রাম তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করছে, এত গ্রাম তেজস্ক্রিয় আয়োডিন আইসোটোপ প্রবেশ করানো হয়েছে। তার মানে এটা আমরা বলতে পারি যে টি যেগুলো 0 সেকেন্ডে আমি কত গ্রাম দিলাম, সেটাকে আমরা বলতে পারি, যেটাকে বলতে পারি আপনাদের কি বলতো, ডাব্লিউ নট। এটাকে আমরা কি বলতে পারি? ডাব্লিউ নট। ওকে, ঠিক আছে। এরপরে আয়োডিন আইসোটোপ প্রবেশ করানো হইলো ঠিক 24 ঘন্টা পর। কয় ঘন্টা পর? ঠিক 24 ঘন্টা। 24 ঘন্টা মানে হচ্ছে আমাদের টি ইকুয়ালটা আমাদের কত? 24 ঘন্টা পরে বলছে আবার তার শরীরে আয়োডিনের উপস্থিতি নির্ণয় করা হলো। ওকে, তো বলে দেওয়া আছে যে 24 ঘন্টা পরে রোগীর শরীরে শতকরা কত অংশ আয়োডিন থাকবে, সেটা আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে, ওকে, বুঝলাম। তাহলে দেখো আমরা কি করতে পারি। দেখো আমরা যেটা জানি যে এন ইজ ইকুয়াল টু হবে আমাদের এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ওকে, তাহলে আমরা এখান থেকে যদি একটা কাজ করতে পারি যে আমাদের এন বাই এন নট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, ওকে, তাহলে এন বাই এন নট মানে কি? এন নটটা হচ্ছে আমাদের টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডে আমাদের যে পরমাণু ছিল, আর এনটা কি? টি যখন আমাদের 24 ঘন্টা হয়ে গেছে, 24 ঘন্টা পরে আমাদের অক্ষত পরমাণু বা অক্ষত আয়োডিনের পরিমাণ। তাহলে এইটা মানে কি বলতো, আমাদের শতকরা আয়োডিন কতটুকু আছে আগের সাপেক্ষে, মানে প্রথমে যতটুকু ছিল ওইটার সাপেক্ষে এখন কতটুকু আছে, এটা না? তাহলে এইটাই তো আমাদেরকে জানতে চাইছে যে 24 ঘন্টা পরে রোগীর শরীরে শতকরা কত অংশ আয়োডিন থাকবে, শতকরা কি কত অংশ আয়োডিন থাকবে। শতকরার জন্য কি করতে হবে? 100 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে আমাদের বের করতে হবে এন বাই এন নট ইন্টু 100%। ঠিক আছে, তাহলে এটা করলে কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। এখন ল্যামডাটা গিয়ে বের করবো, আমাদেরকে দেওয়া আছে, দেখো টি হাফ দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে? টি হাফ দেওয়া আছে। তাহলে টি হাফ মানে কত? টি হাফ ইজ ইকুয়াল টু আমরা জানি যে লন 2 বাই ল্যামডা। ঠিক আছে, ওকে, তাহলে খুব ইজিলি আমরা এখান থেকে ল্যামডার মানটা বের করে ফেলতে পারবো। উপরে হচ্ছে আমাদের হবে লন 2 আর হচ্ছে টি হাফ মানে দেখতে পাচ্ছি 2.26। ঠিক আছে, এই ল্যামডার মানটা আমরা এখানে বসাই দিব। তার মানে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে আমাদের হবে লন 2 আর নিচে হচ্ছে আমাদের 2.26 ইন্টু টাইমটা কত বলছে আমাদের? 24 ঘন্টা। দেখো এখন ব্যাপারটা বুঝো, এখানে আমরা যখন 2.26 বসাচ্ছি ওটা আমাদের ঘন্টাতে বসাচ্ছি, আবার টি যখন বসাচ্ছি ওইটাও ঘন্টাতে বসাচ্ছি, তাহলে ঠিক আছে, তাহলে কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে 24 ঘন্টা। এই তো, তাহলে এতটুকু করলে ইন্টু 100% করলে আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি 24 ঘন্টা পরে আসলে আমাদের শতকরা কতটুকু অবশিষ্ট থাকবে, তাই তো? এই যে অবশিষ্ট থাকবে। ওকে, তাহলে দেখতে পাই যে ই টু দি পাওয়ার মাইনাস লন 2 বাই ল্যামডা মানে হচ্ছে টি হাফ মানে হচ্ছে 26 ইন্টু হচ্ছে 24 ইন্টু 100%। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 0.064 ইন্টু এত পার্সেন্ট কি অবশিষ্ট থাকবে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা একদম লাস্ট টপিকে চলে গেলাম। লাস্ট টপিকটা হচ্ছে আমাদের এইটা যে আমাদের ভর ত্রুটি জিনিসটা কি বলতো, পড়ি আমরা। বলে দেওয়া হচ্ছে যে কোনো স্থায়ী নিউক্লিয়াসের ভর এর গঠনকারী উপাদানসমূহের মুক্ত অবস্থায় ভরের যোগফলের চেয়ে কিছুটা কম হতে দেখা যায়। ভরের এই পার্থক্যটাকে বলা হচ্ছে ভর ত্রুটি।
আচ্ছা, ব্যাপারটা আমরা বুঝাই। তো সাপোজ আমি যদি কোনো একটা পরমাণুর কথা চিন্তা করি, আমি ইলেকট্রনের কথা যদি চিন্তা করি, ইলেকট্রনের ভর কি একদম প্রায় খুবই ছোট না? ইলেকট্রনটাকে আমি একদম কনসিডার করলাম না। তার মানে আলটিমেটলি আমাদের যে নিউক্লিয়াসের যে ভরটা আছে, ওই ভরটা এসে আমাদের পরমাণু ভর হিসেবে কাজ করে, মোটামুটি বলা যায়। ওকে, তাহলে সাপোজ আমি একটা নিউক্লিয়াসের কথা চিন্তা করলাম, একটা নিউক্লিয়াস আমি গঠন করব, কি করব, একটা নিউক্লিয়াস গঠন করব। নিউক্লিয়াস গঠন করার জন্য আমার কি কি লাগে বলতো? আমাদের প্রোটন লাগে আর হচ্ছে নিউট্রন লাগে, মাঝে মাঝে নিউট্রন থাকেও না। সো আমি ধরে নিলাম এমন একটা জিনিস, একটা নিউক্লিয়াস বানাবো যেখানে একটা প্রোটন থাকবে, একটা নিউক্লিয়াস থাকবে, সরি একটা প্রোটন থাকবে, একটা নিউট্রন থাকবে, ঠিক আছে? সো চলো আমরা করি। এই হচ্ছে আমাদের সেই বলতো, এই হচ্ছে আমাদের সেই প্রোটনটা, এই হচ্ছে সেই আমাদের এই হচ্ছে সেই আমাদের এই হচ্ছে আমাদের সেই নিউট্রনটা, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে সেই আমাদের প্রোটন, এটা হচ্ছে আমাদের সেই নিউট্রন, ঠিক আছে? ওকে, তো এদের কি ইন্ডিভিজুয়াল ভর আছে না বলতো? ইন্ডিভিজুয়াল ভর মানে কি? এটা আমরা দেখতে পাই যে প্রোটনের ভর যেটা আছে সেটাকে বলবো আমরা এমপি, এবার নিউট্রনের যে ভর আছে সেটাকে বলবো আমরা এমএন, ঠিক আছে? এটাকে আমি থাকবো যুক্ত করলাম। যোগ করা মানে কি? আমি মাপলাম, ফার্স্ট এটাকে একটা মাপলাম, এরপরে মাপলাম, দুটাকে যোগ করে কিছু একটা পাইছি। এখন এই দুটা মিলে একটা নিউক্লিয়াস গঠন করবে, তাই তো? তাহলে এইটাকে যদি আমি একটা নিউক্লিয়াস গঠন করাই দেই, তাহলে এই হচ্ছে সেই নিউক্লিয়াসটা, এই হচ্ছে সেই নিউক্লিয়াসটা। এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এইটাকে আমি এখানে রাখলাম, তারপর এইটাকে আমি কি করলাম, এখানে রাখলাম, যুক্ত করলাম। এটা কি করলো? তারা একটা নিউক্লিয়াস গঠন করলো, পরমাণুর কি করলো? নিউক্লিয়াস গঠন করলো। নিউক্লিয়াস যখন গঠন করছে তারটা কি পাবো? এইটাকে আমি এটা মাপলাম, ভর মাপলাম এম। এখন আমরা যেটা দেখতে পাবো, নর্মালি যেটা বুঝার কথা, যে এই দুইটা মিলে একটা কি করছে? নিউক্লিয়াস গঠন করছে। এই দুইটা যোগফল আর এই পুরাটার একই হওয়ার কথা না? একই হওয়ার কথা তো, ঠিক না? কিন্তু আমরা যেটা দেখতে পাই যে আমাদের এই দুইটার ভর যেটা ছিল ওটা একটু বেশি থাকে, আর পরে যখন আমি দুইটাকে নিউক্লিয়াসে কনভার্ট করে ফেলি, মানে নিউক্লিয়াস গঠন যখন করে, তখন দেখতে পাই যে তাদের যে ভরটা আছে না, ওটা একটু কমে যায়। এটা কি হয়ে যায়? কমে যায়। কারণ এই কমে যাওয়াটাকে আমরা বলি ভর ত্রুটি। এই কমে যাওয়াটাকে আমরা কি বলি? ভর ত্রুটি। তাহলে আলটিমেটলি আমাদের ইন্ডিভিজুয়াল যে ভর আছে, মানে প্রত্যেকটা পরমাণু বা নিউক্লিয়াস গঠনকারী যে পরমাণুগুলো আছে, কণাগুলো ইন্ডিভিজুয়াল ভর যেটা আছে, ওগুলোর যে যোগফলটা আছে সেটা একটু বড় হয়। আর আমি যদি নিউক্লিয়াস গঠন করে ফেলি বা পরমাণু গঠন করে ফেলি, তাদের যে ভরটা আছে ওটা একটু কম হয়। এখন ওই ভরটা আসলে কই যায়? এটাকে আমরা ভর ত্রুটি বলতেছি। এই ভরটা আসলে কই যায়? নর্মালি তুমি বুঝো যে একটা নিউক্লিয়াসের ভিতরে একটা প্রোটন আছে, একটা নিউট্রন আছে। এখন আমরা তো দেখতে পাই যে সামনে যখন যাব, পারমাণবিক সংখ্যা বাড়তে থাকে। পারমাণবিক সংখ্যা বাড়া মানে কি? প্রোটন সংখ্যা বাড়া। তার মানে একটা নিউক্লিয়াসে অনেকগুলো প্রোটন থাকতে পারে। এখন প্রোটন মানে কি? পজিটিভ চার্জ যুক্ত। এখন পজিটিভ চার্জ একজন কি করবে? বিকর্ষণ করবে। আর আমরা জানি যে নিউক্লিয়াসটা খুব একটা অল্প জায়গার মধ্যে আছে, খুব অল্প জায়গা, মানে পুরা পরমাণুর আয়তনের কথা চিন্তা করে খুব অল্প একটা জায়গার মধ্যে আসলে আমাদের বলতো এই নিউক্লিয়াসটা অবস্থান করতেছে, ঠিক না? মানে এই অল্প একটা জায়গার মধ্যে এত পজিটিভ চার্জ একসাথে অবস্থান করা, মানে বুঝতেছো? মানে এরা তো বিকর্ষণ করতেছে না। তখন খুব একটা বড় বল যদি প্রয়োগ না করা হয়, তাহলে এরা ছুটে যাওয়ার কথা বিকর্ষণ করার কারণে, ঠিক আছে? তার মানে একটা বল আছে, যে বলের কারণে তারা কি করে? এই নিউক্লিয়াসে আবদ্ধ থাকে। এই যে বলটা না, এটাকে আমরা বলি সবল নিউক্লিয় বল। এটাকে আমরা কি বলি? সবল নিউক্লিয় বল। কারণ এই বলের কারণে এটা কি লাগবে? একটা শক্তি লাগবে। এই শক্তিটা কোথা থেকে আসে? এই শক্তিটা আসে আমাদের এই যে ভরে যে ত্রুটি হচ্ছে না, এই ভরের ত্রুটির কারণে। এই যে ভরে যে চেঞ্জ হচ্ছে না, প্রথমে একটা দুইটা ভর ছিল, এই দুইটা ভরে মোটামুটি একটা এই পরিমাণ ভর ছিল। এরপরে যখন তারা নিউক্লিয়াস গঠন করতেছে না, কিছু পরিমাণ ভর কমে গেছে। এই যে কিছু পরিমাণ ভর কমে গেছে, এই ভরটা আসলে আমাদের শক্তিতে কনভার্ট হইতেছে। আমাদের আইনস্টাইন কি বলে গেছে বলতো? আইনস্টাইন একটা জিনিস বলে গেছে, সেটা হচ্ছে আমাদের ই ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা জানি যে এম সি স্কোয়ার। এমটাকে মানে কি? যে ভরটা আছে, আর সিটাকে মানে কি? আলোর বেগ। এই দুটোকে গুণ করলে আমরা যেটা পাই সেটা পাই শক্তি। এই যে আমাদের ভরের যে চেঞ্জটা, সেটাকে আমরা বলতেছি ডেল এম। এই ডেল এমটা আমাদের কিসে কনভার্ট হচ্ছে? এই ডেল এমটা আমাদের কিসে কনভার্ট হচ্ছে? এটা আমাদের শক্তিতে কনভার্ট হচ্ছে। এই শক্তিতে কনভার্ট হয়ে আমাদের কি করতেছে? নিউক্লিয়াসকে কি করতেছে? নিউক্লিয়াসের ভিতরে প্রোটনগুলোকে, নিউট্রনগুলোকে একসাথে রাখতেছে। এই যে শক্তিটা কনভার্ট হচ্ছে না, এই শক্তিটাকে আমরা তখন বলি, এই শক্তি, এটাকে বলতেছি আমরা বলতো ভর ত্রুটি। এটাকে বলতেছি আমরা কি? ভর ত্রুটি। আর এই ভর ত্রুটির কারণে আমরা যেটা পাই সেটাকে আমরা বলি বন্ধন শক্তি। এটাকে আমরা কি পাই? এটাকে আমরা বলি বন্ধন শক্তি। এই তো, এখান থেকে আমরা বুঝে ফেলাম, একটা পেলাম বন্ধন শক্তি, একটা পেলাম ভর ত্রুটি, আর সি তো আমরা জানি। এই হচ্ছে কথা। এখান থেকে জিনিসপাতি খুবই সহজ, তোমাকে সব দিয়ে দিবে। এখান থেকে জাস্ট আমাদের একটা কনভার্সন মাথায় রাখতে হবে, যে এক অ্যাটমিক ম্যাস ইউনিট মানে কি? অ্যাটমিক ম্যাস ইউনিট মানে কি? এটা মানে হচ্ছে আমাদের 1.67, 1.66 বা 1.67, 1.6ই ধরতে পারো, ইন্টু 10⁻⁻27 কেজি। এটা একটু মাথায় রাখলে মোটামুটি আসলে ইভেন্ট আমরা এখান থেকে সব কিছু পেয়ে যাবো, ঠিক আছে? ওকে, সো আমরা কয়েকটা ম্যাথ দেখি, আমরা কয়েকটা ম্যাথ দেখলে বুঝতে পারবো। দেখো, আমাদেরকে বলে দেওয়া আছে যে ইউরেনিয়াম 235, তারপর বেরিলিয়াম 141, নিউক্লিয়াস দ্বয়ের ভর যথাক্রমে দেওয়া আছে এত এত অ্যাটমিক ম্যাস ইউনিট, প্রোটন এবং নিউট্রনের ভর যথাক্রমে এত এবং এত। তাহলে আমাদেরকে বলছে যে ইউরেনিয়াম 235 যেটা আছে, ওইটার আমাদের ভর ত্রুটিটা কতটুকু ভর ত্রুটি হইতে পারে, ঠিক আছে? ওকে, সো এখন আমি নর্মালি ইউরেনিয়ামের
যে পার্টিকেলগুলো যেগুলো আছে সেটা হচ্ছে আমাদের প্রোটন আর নিউট্রন আছে, তাদের ভরগুলো আমি দেখার চেষ্টা করি, ঠিক আছে। সো পার্টিকুলার মানে পার্টিকেলের ভর যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে আমাদের কত হবে, সেটা হচ্ছে আমাদের এম প্রোটন প্লাস হচ্ছে আমাদের কত হবে এম কোনটা হবে বলো, এন নিউট্রন, তাই তো। তাহলে এখন দেখো আমি যদি প্রোটনের কথা চিন্তা করি, প্রোটন কয়টা আছে ইউরেনিয়ামে প্রোটন আছে 92টা, কারণ পারমাণবিক সংখ্যা 2 বা 92। তাহলে 92 ইন্টু হচ্ছে আমাদের প্রতিটা প্রোটনের ভর কত দেওয়া আছে, প্রোটনের ভর দেওয়া আছে 1.007277 1.007277। ওকে, তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের যে নিউট্রন আছে, নিউট্রনের ভর কত, নিউট্রন কয়টা আছে বলতো। ভর সংখ্যা হচ্ছে আমাদের 235। তাহলে 235 থেকে আমি যদি প্রোটন সংখ্যা বাদ দিই, তাহলে আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের 235 থেকে 92 বাদ দিলে কত পাচ্ছি, সেটা আমাদের নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যার সাথে আমাদের নিউট্রনের ভর কত দেওয়া আছে, নিউট্রনের ভর দেওয়া আছে 1.008665 এত। তাহলে এটা পেয়ে গেছি আমাদের যে পার্টিকুলার যে কণাগুলো আছে, কণাগুলার অ্যাটমিক মাস ইউনিট। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 92 ইন্টু 1.007277 1.007277 প্লাস হচ্ছে 235 মাইনাস 92, 235 মাইনাস 92 ইন্টু 1.008665 1.008665, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 236.908579 অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে। ওকে, তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদেরকে বলে দেওয়া আছে যে ইউরেনিয়াম যেটা আছে ওইটার আসলে আমাদের নিউক্লিয়াসের ভর দেওয়া আছে এত 236 সামথিং 236 সামথিং, বাট ওইটা দেখতে পাচ্ছি কত একটু বেশি, এটা একটু কম নাকি, না সরি, এটা একটু বেশি ওটা একটু কম, ডিফারেন্সটাই আমাদের কি ভর ত্রুটি। আলটিমেটলি আমরা বলতে পারবো ভর ত্রুটি ডেল এম ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এটা বেশি হওয়ার কথা 236.908579 মাইনাস ওই যে ওইটা কত 236.0526, ঠিক আছে, এত, ঠিক আছে, এই যে এত অ্যাটমিক ম্যাস ইউনিট। তো এটা ক্যালকুলেশন করে অ্যাটমিক ম্যাস ইউনিট এখান থেকে বের করে ফেলবা, ঠিক আছে। সো মাঝে মাঝে আমাদের ভর ত্রুটি না বলে আমরা দেখি এখান থেকে আমাদের কয়টা ম্যাথ বাকি আছে, আমাদের লাস্ট আরেকটা ম্যাথ বাকি আছে। যাই হোক, আমি এখান থেকে খুব সুন্দর করে তোমাকে দেখাই দিই। অ্যাটমিক ম্যাস দেওয়া আছে, এটাকে তুমি কি করবা 1.6 সামথিং 1.67 বা 1.66 ইন্টু 10⁻⁻27 দিয়ে গুণ করলে এটা কেজিতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এই কেজিটাকে তুমি যদি ই ইজ ইকুয়াল টু আমাদের ডেল এম সি স্কোয়ার দিয়ে করো, তাহলে এমটা পাচ্ছি আমাদের এইখান থেকে কেজিতে, সিটা 3 ইন্টু 10⁻8, তাহলে আলটিমেটলি আমাদের যেটা পাবো এটা তখন আমি পেয়ে যাব যে এটা বন্ধন শক্তি কত, ঠিক আছে, বন্ধন শক্তি। তো মাঝে মাঝে তোমাকে ভর ত্রুটি না বলে বন্ধন শক্তি বের করতে বলতে পারে, তাহলে এখান থেকে বন্ধন শক্তি পেয়ে যাবো, ঠিক আছে। ওকে, এরপর আমরা দেখি লাস্ট কোশ্চেন। বলে দেওয়া আছে যে এত এবং এত নিউক্লিয়াস ধরে ভর যথাক্রমে দেওয়া আছে এত প্রোটন এবং নিউট্রনের ভর যথাক্রমে, এই সেম কোশ্চেন বলে দেওয়া আছে। এখন আমাদেরকে বলছে যে নিউক্লিয়ন প্রতি, নিউক্লিয়ন মানে কি, নিউক্লিয়ন মানে হচ্ছে আমাদের নিউক্লিয়াসের কণা, শেষ কথা। নিউক্লিয়ন মানে কি, নিউক্লিয়াসের কণা, নিউক্লিয়াসের কণা। এখন বলো এই যে দেখো এখানে নিউক্লিয়ন সংখ্যা কয়টা বলো তো, 235টা, কারণ এখানে আমাদের 235টা কি আছে, 92টা আছে কি, 92টা আছে প্রোটন আর বাকিগুলো নিউট্রন। তাহলে এরা সবাই মিলে কি করছে, নিউক্লিয়াস গঠন করছে, এই জন্য এদেরকে নিউক্লিয়ন বলতেছি। তাহলে এখানে নিউক্লিয়ন কয়টা আছে 235, এখানে নিউক্লিয়ন কয়টা আছে 141টা, ঠিক আছে। ওকে, তাহলে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, মানে আমি বন্ধন শক্তি ফার্স্টে বের করব, এরপর নিউক্লিয়ন সংখ্যা দেওয়া ভাগ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা নিউক্লিয়ন বন্ধন শক্তি বনাম ভর সংখ্যা লেখো, যেটা কোন লেখো, তার মানে আমরা দেখবো আমরা ই ইজ ইকুয়াল টু আমরা লিখবো কি ডেল এম সি স্কোয়ার করবো, তারপর নিউক্লিয়ন সংখ্যা দ্বারা ভাগ দিয়ে দিব। তাহলে এটা বের করবো, বের করে দেখবো যে দুইটার ক্ষেত্রে আলটিমেটলি আমাদের কোনটার মানে কোনটার আসলে আমাদের নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বেশি হয় সেটা আসলে আমাদের উপরে অবস্থান করবে, এটা আমরা করবো, ঠিক আছে। এটাই তো, তাহলে এটা একটু নিজেরা প্র্যাকটিস করবো, যদি না পারো তাহলে আমাকে বলবা, আমি সলিউশন করে দিব, ঠিক আছে। এটা আমাদের HW। সো এতটুকুই ছিল আমাদের আজকের ক্লাসে। সো দেখতে পাচ্ছি যে আমাদের খুব একটা ছোট একটা চ্যাপ্টার, বাট এটাও আমি খুব ডিটেলসে পড়ানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব আর কি। সো এটাই, সো একটু ট্রাই করো যে কম্প্যাক্টেড অবস্থায় পড়াশোনা করার, কারণ এখন একদম খুব একটা সময় নেই যে তুমি একদম ডিটেলসে পড়বা, তাও ডিটেলসে পড়াইলাম। যদি কোনো জায়গায় যদি মনে হয় না এটা আমি পারি, তাহলে স্কিপ করে করে চলে যাও, ঠিক আছে। আর ম্যাথের ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করবো, আমি যতটুকু প্র্যাকটিস করছি এর দ্বিগুণ যদি তুমি প্র্যাকটিস করো, এখন বেশি বেশি করে নিজেরা লিখতে থাকো, নিজেরা প্র্যাকটিস করতে থাকো, এতটুকুই। সো দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।